গুড মর্নিং। ঠিক আছে, দেখছি। ওরা তুই কর, আমি দেখছি, ওগুলো পরে দেখছি, আমি ক্লাসে করছি, দেখছি। ঠিক 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 আছে। গুড আফটারনুন শ্যামল। ওকে ম্যাম। আচ্ছা, আজকে আমাদের যেটা সেটা হচ্ছে রিভার্স অফ ইন্ডিয়া। প্রয়োজনীয়তাটা তোমরা বুঝবে, তাহলেই হবে। মেইনলি হচ্ছে ইম্পর্টেন্সটা। গুড আফটারনুন সীমা। সেই জায়গাটা হচ্ছে তোমাদের কাছে সাকসেসের জায়গাটা, যেটা পড়াচ্ছি কোশ্চেন গুলো পাওয়ার পরে অ্যাকচুয়ালি তখন আমার ক্লাসের যে ইয়েটা সেইটা। আচ্ছা, নর্থ ইন্ডিয়ান রিভার্স, এখানে আমরা কন্টেন্ট গুলো কি কি, ক্যারেক্টারিস্টিক্স অফ নর্থ ইন্ডিয়ান রিভার্স, ইন্দাস রিভার সিস্টেম, গঙ্গা রিভার সিস্টেম। গুড আফটারনুন টু অল অফ ইউ। আমরা উত্তর ভারতের যখন নদী ব্যবস্থাগুলোকে দেখি, সেই নদী ব্যবস্থাগুলো মূলত আমরা তিনটে নদী ব্যবস্থা দেখতে পাই, ইন্দাস, গঙ্গা এবং ব্রহ্মপুত্র। এছাড়া আর একটা বলা যেতে পারে, সেটা হিমালয়ান রিভার্স এর মধ্যে পড়ে না, বাট নর্থ ইন্ডিয়ান রিভার সিস্টেমের মধ্যেই পড়ে। সেটা হচ্ছে সুবর্ণ রেখা। সুবর্ণ রেখা আলাদা করে, ঠিক আছে? তো আমরা দেখতে পাই যে সুবর্ণরেখা রিভার সিস্টেম এইটা নর্থ ইন্ডিয়ান রিভার সিস্টেম, কিন্তু হিমালয়ান রয় এটা। গুড আফটারনুন টু অল অফ ইউ। জীবন পাখি, গুড আফটারনুন। তো এই রিভার সিস্টেমটা আমরা দেখতে পাচ্ছি যে আলাদা করে একটা রিভার সিস্টেম, আলাদা করে একটা ফরম্যাট, কিন্তু মনে রাখবে এটা কিন্তু নর্থ ইন্ডিয়ান রিভার সিস্টেমের মধ্যে এলেও হিমালয়ান রিভার সিস্টেম নয়, কারণ সুবর্ণরেখার অরিজিনটা আমাদের ছোটনাগপুর প্লাটু থেকে, ছোটনাগপুর মালভূমি থেকে সুবর্ণরেখার উৎপত্তি। আচ্ছা, চলে আসি। আমরা প্রথমে নর্থ ইন্ডিয়ান রিভারের ক্যারেক্টারিস্টিক গুলোকে করবো, কমন ক্যারেক্টারিস্টিক বা বেসিক ক্যারেক্টারিস্টিক বলতে যেটা বোঝায় আমরা সেই জায়গাগুলোকে আগে করবো, ঠিক আছে? আচ্ছা, দেখো কি বলছে। ম্যাক্সিমাম নর্থ ইন্ডিয়ান রিভার্স আর অরিজিনেটেড ফ্রম হিমালয় মাউন্টেন রিজিয়ন। বলছে যে আমাদের উত্তর ভারতের যে নদীগুলো, তাদের সব ম্যাক্সিমামই উৎপত্তি লাভ করেছে কোথা থেকে? ম্যাক্সিমাম নর্থ ইন্ডিয়ান রিভার্স আর অরিজিনেটেড ফ্রম হিমালয়ান মাউন্টেন রিজিয়ন, অর্থাৎ উত্তরে যে হিমালয় পার্বত্য অঞ্চল সেখান থেকে, এক্সেপ্ট এই নদীগুলো চম্বল, সোন, সুবর্ণরেখা, দামোদর, এইগুলো নদীগুলো ইস্টার্ন হাইল্যান্ডস বা সেন্ট্রাল হাইল্যান্ডস বা ছোটনাগপুর প্লাটু থেকে উৎপত্তি লাভ করেছে। আমরা দেখতে পাচ্ছি সুবর্ণরেখা, দামোদর, চম্বল বা সোন, এই নদীগুলো যেগুলো সেন্ট্রাল হাইল্যান্ড বা ছোটনাগপুর মালভূমি থেকে উৎপত্তি লাভ করেছে, সেইগুলো বাদে বাকি যে নদীগুলো রয়েছে সেই নদীগুলো মূলত হিমালয়ান মাউন্টেন রিজিয়ন থেকে উৎপত্তি লাভ করেছে। সেই জন্য এই সেন্ট্রাল হাইল্যান্ড বা ছোটনাগপুর থেকে যে নদীগুলো উৎপত্তি লাভ করেছে তারা রেইন ফেড রিভার্স বা বর্ষার জলে পুষ্ট। হোয়ারাজ হিমালয়ান রিভার যেগুলো রয়েছে তারা মূলত স্নোফেড রিভার্স বা পেরেনিয়াল ইন নেচার। তারা স্নোফেড রিভার বা পেরেনিয়াল ইন নেচার। তারপরে কি বলা হচ্ছে? বর্ষার জলে পুষ্ট নদী। স্নোফেড মানে বর্ষার জলে পুষ্ট নদী। আর মালভূমি অঞ্চলের নদীগুলো বা ভারতের দাক্ষিণাত্য অঞ্চলের যে নদীগুলো, তারা মূলত বৃষ্টির জলে পুষ্ট নদী। ওকে, সাউন্ড আসছে না? অর্ক একটু দেখে নাও, হয়তো নেটের কানেকশনের জন্য কিছু প্রবলেম। মূলত হচ্ছে বৃষ্টির জলে পুষ্ট নদী, যেগুলো রেইনফেড রিভার। আর হিমালয়ের নদীগুলো বরফ গলা জলে পুষ্ট নদী, সেই জন্য স্নোফেড রিভার। এবার এরা পেরেনিয়াল ইন নেচার। পেরেনিয়াল মানে হচ্ছে নিত্যবহ। পেরেনিয়াল শব্দটার কথার অর্থ হচ্ছে নিত্যবহ। আমরা কি বলছি? শব্দটার অর্থ নিত্যবহ, অর্থাৎ সারা বছর যখন নদীতে জল থাকে তাকে আমরা বলছি পেরেনিয়াল রিভার। অর্থাৎ আমরা দেখতে পাই যে এই যে সিজনটা চলছে, এই যে চৈত্র বৈশাখের সময়টা, এই সময়টা অ্যাকচুয়ালি হচ্ছে ড্রাই সিজন ইন্ডিয়ার। ইন্ডিয়ার সবচেয়ে ড্রাইয়েস্ট সিজন হচ্ছে বা ড্রাই পার্ট হচ্ছে এই চৈত্র বৈশাখের যে সময়টা, এই সময়টা সবচেয়ে নদীগুলো প্রায় জল থাকেই না। সেই আমাদের রবীন্দ্রনাথের কবিতা মনে পড়ে যায়, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। দেখো, সহজ ভাষায় রবীন্দ্রনাথ বলে দিয়েছেন, এবং তোমরা যদি সেই কবিতাটা মনে রাখো তাহলেই বুঝে যাবে। তার মানে কি, রবীন্দ্রনাথ অ্যাকচুয়ালি যে ধরো হচ্ছে বোলপুর বা এই অঞ্চলগুলো থেকেছেন, সেই জায়গাগুলো মালভূমি অঞ্চল বা তার সম্প্রসারিত অংশ। এই জায়গার নদীগুলো বৃষ্টির জলে পুষ্ট নদী, সেই জন্য নন পেরেনিয়াল রিভার।
পরিষ্কারভাবে বয়ে যাচ্ছে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। আমাদের দেখো শব্দগুলো, আমরা যদি আমাদের বাংলা ঠিক করে পড়ি, ভূগোল এখান থেকেই হয়ে যায়, আর কিছু পড়ার লাগে না। কিন্তু গঙ্গায় তুমি তো বলতে পারবে না যে তোমার বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে কেন। না, চৈত্র বৈশাখ মাসে যখনই টেম্পারেচারটা বাড়ছে, ড্রাই হচ্ছে, কিন্তু তার সাথে সাথে আরেকটা ঘটনা ঘটছে যে হিমালয়ে সারা শীতকাল জুড়ে যে বরফ পড়েছে সেই বরফ গলতে শুরু করছে। হিমালয়ের বরফটা গলা শুরু হচ্ছে এপ্রিল মাস থেকে। ফলে যে সময়টা আমাদের ড্রাই সিজন আসছে, সেই সময় এই স্নো ফেড হয়ে যাচ্ছে নদীগুলো, অর্থাৎ বরফ গলা জলে পুষ্ট হয়ে যাচ্ছে। হুড়ুর করে বরফ গলা জল নদী দিয়ে বয়ে বয়ে নামছে। ফলে নদীতে কিন্তু যেগুলো পেরেনিয়াল রিভার, এই যে স্নোফেড রিভার, তাদের জলপ্রবাহের অভাব হচ্ছে না। সেই জন্য আমরা তাদেরকে বলছি হচ্ছে পেরেনিয়াল রিভার্স। গট ইট? বোঝা গেল? আর তাহলে আমার প্লাটু এরিয়ার রিভার গুলো কি ধরনের রিভার? সাউথ ইন্ডিয়ান রিভার গুলো বা প্লাটু এরিয়ার রিভার গুলো কি ধরনের রিভার? রেইনফেড রিভার। প্লাটু এরিয়া গুলো সবাই হচ্ছে রেইনফেড রিভার্স। এবার রেইনফেড হওয়ার সাথে সাথেই মনে রাখবে, যেহেতু ভারতে সারা বছর বৃষ্টি হয় না, রেইনফেড রিভার মানেই ইট মাস্ট বি নন পেরেনিয়াল। এখান থেকেই আমরা তার অপোজিট গুলো দেখে নেব। নন পেরেনিয়াল। এক মিনিট আমি আসছি। দক্ষিণ ভারতের সব নদীগুলোই নন পেরেনিয়াল এক্সেপ্ট একটা নদী। এই নদীটাকে আমরা বলতে পারি না নন পেরেনিয়াল। দক্ষিণ ভারতের রেইনফেড রিভার, অথচ পেরেনিয়াল। দক্ষিণ ভারতের রেইনফেড অথচ পেরেনিয়াল, তার সেটা হচ্ছে গোদাবরী। কেন গোদাবরী? এটা কারণ গোদাবরীর যে এরিয়াটা জুড়ে গোদাবরী ফ্লো করছে, সেই এরিয়াটা মানে ওর যে বেসিন এরিয়া, সেই বেসিন এরিয়া এতটাই বড় যে গোদাবরীতে সারা বছরই প্রায় জল থাকে। ঠিক আছে, বেসিন এরিয়াটা অনেকটা বেশি, যার জন্য গোদাবরী কৃষ্ণা থেকে কিন্তু খুব একটা বেশি লম্বা নয়। কৃষ্ণা 1290, গোদাবরী 1465, অর্থাৎ মাত্র 175 কিলোমিটার বেশি লম্বা গোদাবরী। কৃষ্ণা আবার অনেক জায়গায় কৃষ্ণাকে 1400 কিলোমিটারও দেখা যায়, কিন্তু তোমরা 1290 পড়বে, 1290 আর গোদাবরী 1465। অথচ কৃষ্ণা আমরা দেখতে পাই যে নন পেরেনিয়াল, এবং কৃষ্ণা সত্যি জল থাকে না গ্রীষ্মকালে, অথচ গোদাবরীতে গ্রীষ্মকালেও জল থাকছে। তার কারণ হচ্ছে বড় হওয়ার জন্য। বেসিন এরিয়া মানে কি, এবার তোমাকে বুঝতে হবে বেসিন এরিয়া মানে কি। একটা রিভারের বেসিন এরিয়া বলতে কি? একটা রিভারের বেসিন এরিয়া বলতে, আমি এগুলো ডিসকাস করবোই, একটা নদী যেখান থেকে প্রবাহিত হচ্ছে, তার সমগ্র ট্রিবিউটারিজরা যেদিক থেকে যেভাবে আসছে, তার প্রত্যেকটা ট্রিবিউটারিজ যে অঞ্চলের জল নিয়ে আসছে, পুরো সেই অঞ্চলের জলগুলো, প্লাস তার ডিস্ট্রিবিউটারিরা যেদিকে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ সব মিলিয়ে হচ্ছে আমার একটা নদীর বেসিন এরিয়া তৈরি হয়। একটা নদী, তার সমগ্র উপনদী, উপনদীদের উপনদী এবং শাখা নদী বা ডিস্ট্রিবিউটারিজ। বাংলায় বললে বুঝতে অসুবিধা হয় অনেক সময় ট্রিবিউটারিজ আর ডিস্ট্রিবিউটারিজ এর মধ্যে, ইংলিশে বললে কোনোদিন গোলাবে না। ট্রিবিউটারিজ কথাটা কোথা থেকে এসেছে দেখো, ট্রিবিউট, তার মানে যারা নিজেদের জলকে প্রধান নদীতে ট্রিবিউট করছে, যারা নিজেদের জলকে প্রধান নদীতে ট্রিবিউট করে দিচ্ছে, তারা হচ্ছে ট্রিবিউটারিজ। এর জন্য উপনদী শাখা নদী অনেক সময় গোলায়, কোনটা কার উপনদী কোনটা কোন শাখা নদী, ইংরেজিতে করলে কোনোদিন গোলাবে না। ঠিক আছে, জলটা দান করে দিচ্ছে। ঠিক আছে, এটা সাপোজ ধরো হচ্ছে, মানে এটা এরকম জায়গাতে বলতে সুবিধা হয় যে আমি পড়াচ্ছি কোথাও, সাপোজ আমার বাড়ি যাওয়ার ভাড়া নেই, আমার কাছে বাড়ি যেতে গেলে হয়তো 30 টাকা লাগবে। আমাকে এটাই টাকার এক্সাম্পল, 10 টাকা আমার কাছে রয়েছে, আমার 20 টাকা তোমাদের মধ্যে থেকে ধরো হচ্ছে 4 জন মিলে 5 টাকা করে আমাকে দিয়ে দিলে, মানে 20 টাকা আমাকে তুলে দিলে, তো আমার কাছে 30 টাকা হয়ে গেল। এবার তোমরা দেবার সময় দেখা গেল যে স্যারকে দেবো, স্যার বাড়ি যাবেন, স্যারের কাছে এক্সট্রা টাকা রয়েছে, এক্সট্রা টাকা কিছু থাকবে না, স্যারকে একটু বেশি করে টাকা দিই, গুড আফটারনুন নির্মল, স্যারকে একটু বেশি করে টাকা দিই, তোমরা আমাকে একটুখানি ইয়ে করে ভালোবেসে 10 টাকা করে দিয়ে দিচ্ছ, 40 টাকা। বলে আমার কাছে যখন 40,750 টাকা হয়ে গেছে, অর্থাৎ 20 টাকা এক্সেস হয়ে গেছে। আমি আবার তখন তোমাদের হয়তো 5 জন, অন্য কোনো 5 জনকে আমি 20 টাকা 4 টাকা 4 টাকা করে ভাগ করে দিয়ে দিলাম। মানে এই যে আমার কাছে এক্সট্রা 20 টাকা, যেটা আমার কাছে বার্ডেন হয়ে যাচ্ছে, আমি আর বইতে পারছি না, যখন আমার মনে হচ্ছে যে ইটস আ বার্ডেন। এই যে 10 টাকা আমার কাছে ছিল, তোমরা 40 টাকা তুলে দিলে, অথচ আমার বাড়ি যাওয়ার জন্য 30 টাকা লাগবে, 20 টাকা আমার এক্সট্রা থাকছে, সেই 20 টাকায় আমি কি করলাম, আমার কাছে মনে হলো যে এটা আমার কাছে বার্ডেন, আমি এটাকে বয়ে নিয়ে যেতে পারবো না, আমি 5 জনকে 4 টাকা করে দিয়ে দিলাম। সেই 5 জনকে 4 টাকা করে কি করলাম, আমি টাকাটা তাহলে ডিস্ট্রিবিউট করলাম, অর্থাৎ এরা দে আর ডিস্ট্রিবিউটারিজ। আসছি ম্যাডাম, 2 মিনিট বোঝাতে দাও, জিনিসগুলোকে বুঝিয়ে দিতে দাও। আমি
40 টাকা তুলে দিলে অথচ আমার বাড়ি যাওয়ার জন্য 30 টাকা লাগবে, 20 টাকা আমার এক্সট্রা থাকছে, সেই 20 টাকায় আমি কি করলাম, আমার কাছে মনে হলো যে এটা আমার কাছে বার্ডেন, আমি এটাকে বয়ে নিয়ে যেতে পারবো না, আমি 5 জনকে 4 টাকা করে দিয়ে দিলাম। সেই 5 জনকে 4 টাকা করে কি করলাম, আমি টাকাটা তাহলে ডিস্ট্রিবিউট করলাম, অর্থাৎ এরা এরা দে আর ডিস্ট্রিবিউটারিজ। আসছি আসছি ম্যাডাম, 2 মিনিট বোঝাতে দাও, জিনিসগুলোকে বুঝিয়ে দিতে দাও, আমি 2 মিনিটে বুঝিয়ে দেবো, একটু সময় দাও আমাকে, আমি বুঝিয়ে দিচ্ছি। এরা হচ্ছে ডিস্ট্রিবিউটারিজ, ঠিক আছে। এইবার ঘটনা হচ্ছে দক্ষিণ ভারতে কৃষ্ণার তুঙ্গভদ্রা ছাড়া সেই অর্থে কোনো লম্বা নদী নেই ট্রিবিউটারি, আবার তুঙ্গভদ্রাও অত্যন্ত ড্রাই অঞ্চলের উপর দিয়ে এসেছে। সেজন্য তুঙ্গভদ্রার ক্ষেত্রে আমরা সেই শুষ্ক অঞ্চলের উপর দিয়ে আসার কারণে কৃষ্ণাতেও আমরা সেই অর্থে জল বেশি দেখতে পাই না। কাবেরীর অবস্থা এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, ডিস্ট্রিবিউটারি মানে শাখা নদী, ডিস্ট্রিবিউটারি মানে শাখা নদী, কাবেরীর অবস্থা এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে কাবেরী সমুদ্র অব্দি এখন অনেক সময় যেতে পারছে না, ড্রাই সিজনে তার আগেই শুকিয়ে যাচ্ছে তার জল, কিন্তু গোদাবরী যাচ্ছে, গোদাবরী যাচ্ছে। কেন গোদাবরী যেতে পারছে, গোদাবরী কি করে যাচ্ছে, তার কারণ গোদাবরীর ওপরে বেশ কিছু লম্বা লম্বা ট্রিবিউটারিজ রয়েছে, যেমন মঞ্জিরা, যেমন ইন্দ্রাবতী, যেমন আমাদের আরো রয়েছে তোমার পেনগঙ্গা, ওয়েনগঙ্গা, এবং এরা ওয়েস্টার্ন ঘাটসেরই ম্যাক্সিমাম জায়গা থেকে উৎপত্তি লাভ করেছে, ওয়ার্ধা, ঠিক আছে, এরা ওয়েস্টার্ন ঘাটসেরই ম্যাক্সিমাম জায়গা থেকে উৎপত্তি লাভ করেছে। সুতরাং এরা ওয়েস্টার্ন ঘাটসের নর্থে যে অঞ্চলটায় প্রবল বৃষ্টি হয় নাসিকের কাছে, সেই নাসিকের কাছের আশপাশ অঞ্চল থেকেই এই নদীগুলো উৎপত্তি লাভ করেছে। যেহেতু নাসিকের কাছে এই অঞ্চলগুলো থেকে এই নদীগুলো উৎপত্তি লাভ করেছে, কি ঘটনা ঘটছে, আমরা এই গোদাবরীতে জলের প্রবাহটা সারা বছরই কম বেশি করে দেখতে পাচ্ছি, কখনোই কমপ্লিটলি ড্রাই বা খুব শুকনো অবস্থায় গোদাবরীর জল যাচ্ছে না। তার প্রধান কারণই হচ্ছে যে এর যে বেসিন এরিয়াটা, এই উপনদীগুলো এত সংখ্যায় এসেছে এবং উপনদীগুলোর সংখ্যাও বেশি এবং উপনদীগুলো তার এরিয়াও বেশি, কম্পারেটিভলি অনেকটা লম্বা। দেখো দুটো জিনিস হয়, একটা হচ্ছে রিফ্রেশ করো, ঠিক আছে, রিফ্রেশটা করো। বৃষ্টি না হলে উপনদীতে এরিয়ে লম্বা এরিয়া, যদি বড় এরিয়া হয় তাহলে বৃষ্টি কোথাও না কোথাও হয়, ঠিক আছে, কোথাও না কোথাও একটা এত বড় এরিয়া জুড়ে বৃষ্টি হচ্ছে, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে ওয়াটার টেবিল বা স্প্রিং গুলো একেবারে মরে যায় না। 3 নম্বর জিনিসটা যেটা, সেটা হচ্ছে যে মানুষের নিত্য প্রয়োজনীয় ক্ষেত্রেও অনেকটা কাজ করে, সব মিলিয়েই নদীটা পেরেনিয়াল হয়। স্প্রিং গুলো অনেক সময় থাকে যে স্প্রিং গুলো ওয়াটার লেভেলটাকে ধরে রাখে, ওয়াটার টেবিলটাকে ধরে রাখে। একদম অভিষেক, সাউথের দক্ষিণ ভারতে আমরা যদি দেখছি গোদাবরী একমাত্র পেরেনিয়াল নদী, বাকিরা কেউ পেরেনিয়াল নয়। এটা তোমার যে প্রশ্নটা স্যার, এটা ক্র্যাটার লেক, এটা অ্যাকচুয়ালি এখানে আমি দিচ্ছি, আমি লাস্টই করব, ঠিক আছে, আমি লাস্টই দেখে নিয়ে করে দেবো। ক্র্যাটার মানে হচ্ছে জ্বালামুখ, আগ্নেয়গিরির জ্বালামুখ। ওকে, তাহলে বোঝা গেল গোদাবরী কেন পেরেনিয়াল। গোদাবরীটা কেন পেরেনিয়াল, মূলত মনে রাখবে যে ওর বেসিন এরিয়ার জন্য, হিউজ বেসিন এরিয়ার জন্য, ঠিক আছে। নেক্সট, North Indian rivers, they have 3 distinct courses: upper course, middle course, lower course. উত্তর ভারতের নদীগুলোর মধ্যে 3টে টিপিক্যাল কোর্স লক্ষ্য করতে পারা যায়, একটা হচ্ছে আপার কোর্স, একটা মিডল কোর্স, একটা লোয়ার কোর্স। দেখা যাক কি ব্যাপার। আমরা একটা নদীর উৎপত্তি থেকে তার মোহনা অব্দি যদি লক্ষ্য করি তাহলে দেখব যে
নর্থ ইন্ডিয়ান নদীগুলোর ক্ষেত্রে তিনটে ক্লিয়ার পার্ট লক্ষ্য করতে পারা যায়। একটা হচ্ছে পার্বত্য অঞ্চল, যেটা প্রচন্ড স্টিপ এরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে, পার্বত্য অঞ্চলে যেটা প্রচন্ড স্টিপ এরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। এরপরে একটা অঞ্চল আসছে, যে অঞ্চলটা মধ্যভাগে অঞ্চল, অর্থাৎ স্লোপিংটা রয়েছে বাট ততটাও নয়। আর লাস্ট পার্টটা যেটা আমরা দেখতে পাচ্ছি যে প্রায় সমুদ্র তলের সাথে প্রায় সমানভাবে যাচ্ছে। সো দে আর থ্রি ডিস্টিংক্ট কোর্সেস। একটা হচ্ছে কখনো পাহাড়ের উপরের অঞ্চল দিয়ে যাচ্ছে, আপার কোর্স, যে অঞ্চলটায় নদীর প্রচন্ড খরস্রোতা, নদী র্যাপিড ফর্ম করছে, ঠিক আছে। এরপরের যে অংশটা আসছে সেটা নদী স্লোপিংটা রয়েছে জেন্টল, সেটা জেন্টল, এবং কিছু কিছু ডিপোজিশনাল অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে। আপার কোর্সের পরে মিডল কোর্স। আপার কোর্স মূলত নদীর ইরোশনাল অ্যাক্টিভিটি, এখানে আমরা নদীর প্রধানত ইরোশনাল অ্যাক্টিভিটি দেখতে পাই। মিডল কোর্সে মেনলি ওর ট্রান্সপোর্টেশন এবং কিছু সেডিমেন্টেশন, মূলত ট্রান্সপোর্টেশন প্লাস ডিপোজিশন। ইরোশন কমতে থাকছে এবং লোয়ার কোর্সে এসে, একদম লোয়ার কোর্সে এসে আমরা প্রধানত কি দেখতে পাচ্ছি, ঢাল একেবারে কমে যাচ্ছে, ফলে এই অঞ্চলটায় আমরা দেখতে পাচ্ছি মেনলি ডিপোজিশনাল ফিচার্স, ডিপোজিশন হচ্ছে, ঠিক আছে। বোঝা গেল? তাহলে আমরা নর্থ ইন্ডিয়ান রিভার গুলোর ক্ষেত্রে আমরা তিনটে ক্লিয়ার ডিস্টিংক্ট আমরা কোর্স দেখতে পাচ্ছি নর্থ ইন্ডিয়ান রিভার্স গুলোর ক্ষেত্রে। আশা করি তোমরা বুঝতে পারছো পুরো জিনিসটা। ওপরে তো হচ্ছে ট্রান্সপোর্টেশন, সর্বত্রই হচ্ছে ট্রান্সপোর্টেশন, এই মাথা থেকে এই মাথা, কিন্তু এইখানে ট্রান্সপোর্টেশন ওপরে তো হচ্ছে ট্রান্সপোর্টেশন, সর্বত্রই হচ্ছে ট্রান্সপোর্টেশন, এই মাথা থেকে এই মাথা, কিন্তু এইখানে ট্রান্সপোর্টেশন আর ইরোশনাল অ্যাক্টিভিটির মধ্যে ইরোশনাল অ্যাক্টিভিটির প্রেজেন্সটা বেশি লক্ষ্য করা যাচ্ছে। লোয়ার কোর্সে এসে ট্রান্সপোর্টেশন এবং ডিপোজিশনের মধ্যে ডিপোজিশনটা বেশি লক্ষ্য করা যাচ্ছে, ওয়ারাস মিডল কোর্সে ট্রান্সপোর্টেশন মানে ডিপোজিশন আর ইরোশনের মধ্যে একটা ব্যালেন্স, কিন্তু ট্রান্সপোর্টেশনটা বেশি হচ্ছে। এইভাবে আলাদা করে কিছু না, ট্রান্সপোর্টেশন তো হতেই হবে, সর্বত্র সব কটা স্টেজে ট্রান্সপোর্টেশন হবে। আর প্লাটু এরিয়ার নদীগুলোর ক্ষেত্রে আমরা মূলত দুটো ফ্লো দেখতে পাই। এখানে আমরা মূলত দুটো কোর্স দেখতে পাচ্ছি, একটা আপার কোর্স, একটা লোয়ার কোর্স। এদের মিডল কোর্স বলে কিছু হয় না। আর মিডল কোর্সের মাঝখানে এদের যেটা হয় সেটা হচ্ছে এইখানে একটা ওয়াটারফলস অর সিরিজ অফ ওয়াটারফলস তৈরি হয়, সিরিজ অফ ওয়াটারফলস। কারণ ওরা প্লাটু এরিয়াটাকে ছেড়ে নামছে। প্লাটু এরিয়ার এন্ড পার্ট অলওয়েজ খাড়া হয়, প্লাটু এরিয়ার এন্ড পার্ট অলওয়েজ খাড়া হয়, দুটো সাইড খাড়া হয়, মাঝখানটা ফ্ল্যাট হয়। সেই জন্য প্লাটু এরিয়ার শেষে যখন নামে তখন এই আমরা এখানে ওয়াটারফলস গুলো দেখতে পারি, এন্ড অফ প্লাটু এরিয়া, ঠিক আছে। এগুলো আমরা দেখতে পাচ্ছি কোথায়, সাউথ ইন্ডিয়ান রিভার্স। একদমই ম্যাক্সিমামটাই প্লাটুর এন্ডের দিকে হয়, ওয়াটারফল গুলো ম্যাক্সিমামই প্লাটুর এন্ডের দিকে হয়। না হলে একটা নদীর উপর আমরা মানে পরপর বেশ কয়েকটা, যেমন সুবর্ণরেখার উপরে জোন্ডা, তারপরে হচ্ছে হুডরু, ওই জোনা হুডরু, পরপর দুটো ওয়াটারফলস এবং তারপরে কিছুটা র্যাপিড ফর্ম করে, মানে জলটা প্রচন্ড খরস্রোতা হয়ে প্লাটু এরিয়াটাকে শেষ করে, ঠিক আছে। যদি মানে এবার ফিচারের উপরে থাকে দশম ইয়ের উপরে, দশম কি সুবর্ণরেখার উপরে, দশম আমার যতদূর মনে পড়ছে কাঞ্চি, একদমই। ওয়াটারফলস গুলো দেখবে, যার জন্য নর্থ ইন্ডিয়ান রিভার্স কিন্তু ওয়াটারফলস খুব বেশি তুমি পাবে না। উত্তর ভারতে কটা ওয়াটারফলস তুমি দেখতে পাবে? উত্তর ভারতে ওয়াটারফলসের সংখ্যা খুবই কম। মূলত ওয়াটারফলস গুলো দক্ষিণ ভারতে, উত্তর ভারতে যে ওয়াটারফলস গুলো সেগুলো পাহাড়ি ঝোড়া। উত্তর ভারতে ওয়াটারফলস বলতে যেগুলোকে আমরা বলি সেগুলো পাহাড়ি ঝোড়া, বড় কোনো নদীর উপরে কোনো ওয়াটারফলস তুমি দেখতে পাবে না।
না, ওটা আলাদা, সুপার ইম্পোজ ফিচার আলাদা স্যার, এর মধ্যে আবার ওইগুলো ঢুকিও না। এর জন্য আমি ক্লাস করে দিয়েছি, মেন্সের ক্লাসে করে দিয়েছি। সুতরাং কারোর যদি এইগুলো নিয়ে কোনো সমস্যা থেকে থাকে সে মেন্সের ক্লাসে দেখো। এখানে আমি সুপার ইম্পোজ নিয়ে কোনো রকম ফরমেশন কি করে হচ্ছে ডিসকাস করবোই না। আমি শুধু বলে দেবো কোন নদীটা কি ধরনের, কোনটা সুবর্ণরেখা সুপার ইম্পোজ নাকি কোনটা অ্যান্টিসিডেন্ট, কিন্তু আমি কিছুতেই এর অরিজিন ডিসকাস করবো না, কারণ পুরো মাথা ঘেটে গিয়ে মানে ইয়ে হয়ে যাবে। হ্যাঁ, হুড্রুয়া জোনা, হুড্রুয়া জোনা সুবর্ণরেখার উপরে, হুড্রুয়া জোনা সুবর্ণরেখার উপরে। এটা একদম ফান্ডামেন্টাল কোর্স। আগে আমাকে তোমাদের ফান্ডামেন্টাল, এই যে এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল, একটা মানে রিভার্সের ফান্ডামেন্টাল, আগে আমাকে ফান্ডামেন্টাল জায়গাগুলোকে বুঝিয়ে দিতে হবে। এই ফান্ডামেন্টাল জায়গাগুলোকে বুঝিয়ে দিলে তারপরে চলো এরপরে আমি ওই অ্যান্টিসিডেন্ট কিছুটা বোঝাবো, সুপার ইম্পোজড, তারপরে বাকি যে ধরনের যা রিভার রয়েছে, কনসিকুয়েন্স, সাবসিকুয়েন্ট, রেসিকুয়েন্ট, অবসিকুয়েন্ট সব পরে থাক। এখন তুমি শুধু মনে রাখবে আচ্ছা এই নদীটা কনসিকুয়েন্ট, আচ্ছা এই নদীটা সাবসিকুয়েন্ট, এই নদীটা অ্যান্টিসিডেন্ট, এইভাবে করো। কেউ তোমাকে ব্যাখ্যা চাইবে না। হ্যাঁ, সুবর্ণরেখা সুপার ইম্পোজড, এগুলো মেন্সের ক্লাসে সব ডিসকাস করা আছে। যদি কারোর দেখতে ইচ্ছা করে মেন্সের ক্লাসের মধ্যে যাবে, ওই ক্লাসের দেখবে ওখানে করা আছে এগুলো। আর আদারওয়াইজ যদি কেউ মনে করছো যে না আগে আমাকে একদম এখানে ফোকাস রাখতে হবে, তাহলে একটু ওয়েট করো, আমি এখান থেকেই করিয়ে দেবো পরে, এখন না। হ্যাঁ, মেন্সের ক্লাসে গেলে লাগবেই, মেন্সের ক্লাসে লাগবে, এখানেও কিছু লাগবে, কারণ রিভারগুলোর এক্সাম্পলে প্রশ্ন আসে। ঠিক আছে, এখানে রিভারগুলোর এক্সাম্পল, এর মধ্যে কোনটা অ্যান্টিসিডেন্ট রিভার বা এটা আসে, এগুলো আসে, এগুলো খুব কমন কোশ্চেন। ম্যাপিং সব পরে দেওয়া আছে। ঠিক আছে ম্যাডাম, এই যে নোটটা এগোক, ঠিক আছে, তোমাদেরকে কোনো চিন্তা করতে হবে না, নোটটাকে এগোতে দাও, আমার সব ম্যাপিং সব কিছু করে করে রাখা আছে, তোমাদের জন্য সবকিছু গুছিয়ে নিয়ে আসি। না চলো নেক্সট, এরপরে চলে এসো। দিস রিভার্স আর কম্পারেটিভলি younger than rivers of South India. South Indian rivers are older than North Indian rivers. ঠিক আছে, আমরা দক্ষিণ ভারতের যে নদীগুলোকে দেখি, সেই দক্ষিণ ভারতের নদীগুলো প্রচুর পুরনো বয়স, যেমন দক্ষিণ ভারতের ফিজিওগ্রাফিক পার্টও পুরনো, তেমনি দক্ষিণ ভারতের নদীগুলোও পুরনো। উত্তর ভারতের যেমন ফিজিওগ্রাফিক পার্টটাও নতুন, তাই জন্য উত্তর ভারতের নদীগুলোও কিন্তু নতুন। ঠিক আছে, এই জন্য গঙ্গা কিন্তু আলাদা, আর গোদাবরী হচ্ছে বৃদ্ধ গঙ্গা। গোদাবরী বৃদ্ধ গঙ্গা, কেন গোদাবরী বৃদ্ধ গঙ্গা? তার কারণ হচ্ছে তার বয়স এতটাই প্রাচীন যে তাকে বৃদ্ধা গঙ্গা বলতে হচ্ছে। ঠিক আছে, ওকে, মনে রাখবে এটা। নেক্সট, দে কজ ভিসিয়াস ফ্লাডস ইন নর্থ ইন্ডিয়া। দে কজ ভিসিয়াস ফ্লাডস ইন নর্থ ইন্ডিয়া। এই যে ভিসিয়াস ফ্লাড গুলো হচ্ছে, ভয়ঙ্কর বন্যা কেন হচ্ছে? না, এই কাবেরীকে ওল্ড গঙ্গা বলে না। এই জিনিয়া ম্যাডাম একটুখানি একটু এই জায়গাগুলোকে একটু ঠিক করে নেবে, আমার এই জায়গাগুলোতে একটু সমস্যা হয়। কাবেরীকে ওল্ড গঙ্গাও বলে না, কাবেরীকে দক্ষিণ ভারতের গঙ্গা, অনেকেই দক্ষিণের গঙ্গা বলেছে। হ্যাঁ, ওই দক্ষিণী গঙ্গা বা দক্ষিণের গঙ্গা এটাও মানে বলার একটা জায়গা অনেকে রেখেছি। বাট তুমি যদি একটা প্রপার বই ফলো করো, যেটা ইন্ডিয়ান জিওগ্রাফিকে ডিসকাস করছে, ইন্ডিয়ান জিওগ্রাফির ইফস এন্ড বিটস গুলোকে আলোচনা করছে, বিশেষ করে আগের দিনই কেউ বলছিল যে বই এনার আমাদের ইয়ে বলো ন্যাশনাল ইয়ের যেটা এডুকেশন সিস্টেমের মাথা থেকে বেরিয়ে যায়, এনসিটির বই, যেগুলো এনসিআরটির যে বইগুলো রয়েছে, এনসিআরটির কিন্তু কোনো বইয়ে তোমরা কিন্তু সাউথ ইন্ডিয়ান রিভার কে কাবেরীকে বলছে সেটা পাবে না। শুধু এনসিআরটি নয়, যে কোনো আমি বলছি ম্যাডাম একটু বলতে দাও, জায়গাগুলো একটু বলে দিই, কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এই নিয়ে প্রচুর সমস্যা আছে, প্রচুর ঝামেলা আছে, আমার সাথে প্রচুর লোকের সাথে প্রচুর জায়গায় সমস্যা হয়েছে। এনসিআরটির বই অ্যাকচুয়ালি যেটা সমস্যা হয়, এই এনসিআরটি বলছে এই আমাদের এখানকার লোকাল বইগুলো, এগুলো অনেক পুরোনো ধ্যান ধারণা বা পুরোনো যে সিস্টেম বা পুরোনো ফরম্যাট সেগুলোকে ফলো করে। আগে আমাদের বাংলার কিছু বইগুলোতে দক্ষিণ ভারতের গঙ্গা বলতে আমরা কিন্তু কাবেরীকে পেতাম, যেমন তোমার মাধ্যমিকের বইগুলোতে বা অন্যগুলোতে। কিন্তু বর্তমানে কিন্তু কোনো জিওগ্রাফির কোনো বইয়ে বা কোথাও কাবেরীকে বলা হয় না গোদাবরী অ্যান্সার। সাপোজ যে গোদাবরী যদি অপশনে না থাকে, তখন তুমি কাবেরীকে যেতে পারো, বিকজ দক্ষিণ ভারতে কাবেরী খুব পূর্ণতোয়া নদী বলে মনে করা হয়। কিন্তু মানে বাকি ম্যাক্সিমাম জায়গায় যদি গোদাবরী আর কাবেরী অপশনে থাকে, ডোন্ট গো উইথ কাবেরী বাট গো উইথ গোদাবরী। কারণ যে কটা তুমি এক্সাম্পল স্যাম্পল বুক নেবে, সব জায়গায় গোদাবরী। কার্তিকচন্দ্র মন্ডল কিন্তু স্যাম্পল বুক বা এক্সাম্পল বুক হিসাবে কিন্তু নয়, কার্তিকচন্দ্র মন্ডলের কিন্তু কোনো অথেন্টিসিটি বইয়ের নেই। তুমি যেটা হয়তো খুল্লার বা তুমি ধরো হচ্ছে আমাদের এনসিআরটির বই বা মাজিদ হোসেনের বই, এদের কিন্তু একটা ইয়ে রয়েছে, এদের একটা এক্সিস্টেন্স বা এদের একটা অ্যাকসেপ্টেন্স আছে, সেখানে কিন্তু ওই অ্যাকসেপ্টেন্সটা নেই। এবার ঘটনা হচ্ছে দক্ষিণ ভারতের গঙ্গা কিন্তু আরো নদীকে বলে, যেমন পম্পা, কেরালার পম্পা, যদি এখন ওটাকে দক্ষিণ ভারতের ভাগীরথী বলে দিয়েছে, দেখবে উইকিপিডিয়াতে এখন যে কেউ চেঞ্জ করতে পারে, এই চেঞ্জের ঠেলায় উইকিপিডিয়াতে হয়ে গেছে হচ্ছে ভাগীরথী। যেমন আর একটা বলি, সেটা হচ্ছে মিজোরাম, আমি গত সপ্তাহে করেছিলাম হচ্ছে মিজোরামে দেখবে হচ্ছে হাই স্পিক ব্লু মাউন্টেন। তুমি যদি অনলাইন সার্চ করো, এই মণিপুরের হাই স্পিক হচ্ছে ব্লু মাউন্টেন।
তুমি যদি অনলাইন সার্চ করো সব জায়গায় দেখবে মিজোরামের হাইস্ট পিক হচ্ছে ব্লু মাউন্টেন, ঠিক আছে, সব জায়গাতে। আর তুমি যদি ম্যাপটাকে ফলো করো, প্রপার ম্যাপিংটাকে ফলো করো, তাহলে দেখবে ব্লু মাউন্টেন হচ্ছে আমাদের মণিপুরে পড়ে। এবার তুমি কোথায় যাবে? তুমি ব্লু মাউন্টেনকে মণিপুরে ঠেলবে নাকি ব্লু মাউন্টেনকে মিজোরামে ঠেলবে? এ নিয়ে কিন্তু বিশাল সমস্যা আছে। আমার মতে যদি দেখো যে কোথাও এই কনফ্লিক্ট হচ্ছে অপশনে নাগা, মণিপুর এবং মিজোরাম দুটোই আসছে, আমি বলবো তোমাদেরকে একটা কোশ্চেন ছেড়ে দিলে কোনো ক্ষতি হবে না, ছেড়ে দেবে। কারণ পিএসসি কোন উত্তর নেবে সত্যি কথা আমি জানি না, কিন্তু এটা কনফার্ম যে যদি একটা আসে তাহলে তো কোনো কথাই নেই। আর দক্ষিণ ভারতের গঙ্গা, সাউথ ইন্ডিয়া বা সাউথ ইন্ডিয়ান গঙ্গা, এটা অলওয়েজ উত্তর নেবে হচ্ছে গোদাবরী, অলওয়েজ গোদাবরী উত্তর নেবে। পিএসসিও কিচ্ছু করার নেই, পিএসসিও বাধ্য গোদাবরী উত্তর নিতে। পিএসসি ভুল উত্তর নেয় যেগুলোতে কিছু কনফ্লিক্ট থাকে, তাছাড়া পিএসসির ম্যানুয়ালি অ্যান্সার শিটটা তৈরি হচ্ছে, কোনো একটা লেভেলে ম্যানুয়ালি অ্যান্সার শিটটা তৈরি হয়, 3বার রিচেক করার পরে 200টা এমসিকিউ এর কোনো না কোনো অপশনে। আর এই দক্ষিণী গঙ্গা, দক্ষিণ ভারতের গঙ্গা, দক্ষিণের গঙ্গা কিচ্ছু মাথায় রাখবে না, গঙ্গা অফ সাউথ বা গঙ্গা অফ সাউথ ইন্ডিয়া, অ্যান্সার ফার্স্ট অ্যান্সার গোদাবরী, আর কোনো রকম কোনো কিছু নেবে না। ইন কেস গোদাবরী যদি, গোদাবরী আর কাবেরী দুটোই রয়েছে, গোদাবরী একা রয়েছে, গোদাবরী নেই, দেন ইউ হ্যাভ নাথিং টু ডু, গো উইথ কাবেরীও নেই, তাহলে পম্পা নদীটার নাম মনে রাখবে, কেরালাতে রয়েছে পম্পা। বিভিন্ন ভাবে রয়েছে, ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা করো না, আমি তোমাদেরকে সঠিকটাই বলে দেবো, পরীক্ষা হলে করো, নাম্বার কাটার মতন পরিস্থিতি সৃষ্টি হবে না। পম্পা, কম্পা নয়, পম্পা। এই আর একটা নান অফ দিস কোন কোশ্চেনে দিয়েছে, কোনটা সাথে দিয়েছে, যদি অপশনগুলো একটাও না থাকে তখন নান অফ দিসে যাবে। যদি অপশনগুলো একটাও নেই, তুমি গোদাবরী দেখতে পাচ্ছ না, কাবেরী দেখতে পাচ্ছ না, পম্পা দেখতে পাচ্ছ না, তখন নেক্সট, নর্থ ইন্ডিয়ান রিভার্স আর নেভিগেবল থ্রু আউট দ্য ইয়ার ইন ইটস মিডল অ্যান্ড লোয়ার কোর্সেস। আচ্ছা, এর আগের শব্দটা, আগের কথাটা এখন অব্দি পুরোপুরি আমার ডিসকাস করে দেওয়া হয়নি। দে কজ ভিসিয়াস ফ্লাডস ইন নর্থ ইন্ডিয়া। অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে যে এপ্রিল মে মাস এই সময়টায় আমরা দেখতে পাচ্ছি যে বরফ গলার জলটা হু করে নামছে, তো নদীগুলো এমনিতেই বরফ গলার জলে বেশ পরিপূর্ণ। এরপরে যখন বৃষ্টি হয়, সেই বৃষ্টির জলে এই পরিপূর্ণ রিভার দুকুল ছাপিয়ে যায়। যে নদী বরফ গলা জলেই পুষ্ট হয়ে তার প্রচুর পরিমাণে জল ধারা তার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, তার উপর তার ওখানে যখন প্রবল এই মৌসুমী বৃষ্টিপাত শুরু হয়, স্বাভাবিক কারণে সেই নদী তখন দুকুল ছাপিয়ে বন্যা ঘটায়। সেই জন্য নর্থ ইন্ডিয়াতে আমরা কিন্তু রিভার ফ্লাড গুলো দেখতে পাই, ওয়ারাস সাউথ ইন্ডিয়াতে কিন্তু আমরা রিভার ফ্লাড দেখতে পাই না। সাউথ ইন্ডিয়াতে কোস্টাল এরিয়াগুলোতে ফ্লাডিং কন্ডিশন হয়, সেটা মূলত টোরেনশিয়াল রেনফলের জন্য। ঠিক আছে, হঠাৎ করে দেখা গেল যে 2-3 দিনে প্রায় 2 মাসের বৃষ্টি হয়ে গেল, কোনো কারণে টোরেনশিয়াল রেনফল হয়েছে, কোনো কারণে হয়তো সাইক্লোন এসেছে, বা কোনো কারণে বাদ ভাঙা ভেঙে বৃষ্টি হয়েছে, তোমার মেঘ ভাঙা বৃষ্টি হয়েছে, ক্লাউড বাস্ট হয়ে গেছে। অনলি ইন দোজ অকেশনস আমরা কিন্তু সাউথ ইন্ডিয়াতে ফ্লাড দেখতে পাই, তাও কোস্টাল পার্টে। আমরা কিন্তু সাউথ ইন্ডিয়া মূল ভূখণ্ডের মধ্যে কিন্তু আমরা সেই অর্থে বন্যা দেখতে পাই না। টোরেনশিয়াল, ঠিক আছে, মানে প্রবল বৃষ্টিপাত যাকে বলে। এই যে তোমাদের একটা ইংলিশে একটা ইয়ে রয়েছে, ক্যাটস এন্ড মাউস আছে না, ইটস রেনিং ক্যাটস এন্ড ডগ, সরি, এই আমার মাথা ব্যথা গেছে, ক্যাটস এন্ড ডগ, মুষলধারে যে বৃষ্টিপাত, ইটস রেনিং ক্যাটস এন্ড ডগ। একদম। আচ্ছা, নেক্সট, নর্থ ইন্ডিয়ান রিভার্স আর নেভিগেবল থ্রু আউট দ্য ইয়ার ইন ইটস মিডল অ্যান্ড লোয়ার কোর্স। আবার সেই রবীন্দ্রনাথে চলে যাই, বৈশাখ মাসে তার হাঁটু জল চালে থাকে। যে নদীতে জলটাই হাঁটুতে নেমে গেছে, সেখান থেকে নৌকা চলবে কি করে? নেভিগেবল মানে হচ্ছে নৌ পরিবহনযোগ্য, তাহলে যে নদীর জলটা হাঁটুতে চলে গেছে তার নেভিগেবিলিটি তো শূন্য হবেই। ঠিক আছে, সেই জন্য সাউথ ইন্ডিয়ান নদীগুলো বর্ষাকালে নেভিগেবল নয়, ওয়ারাস নর্থ ইন্ডিয়ান রিভার গুলো সারা বছরই নেভিগেবল বা নৌ পরিবহনযোগ্য, নাব্যতা বাংলায় বললে, সেটা তার মধ্য এবং নিম্ন গতিতে, মিডল এবং লোয়ার কোর্সে। আশা করি আমার বোঝানোটা তোমাদের কোথাও কারোর অসুবিধা হচ্ছে না। ক্লাসগুলোকে রেগুলার ফলো করছো, ক্লাসগুলো করতে থাকো, দেখবে জিওগ্রাফিটা রেডি হয়ে যাবে তোমাদের। যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে আমাকে বলবে। আর আমি আজকেই মানে ইয়ে করছি, আমার রুটিনটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আমি আজকেই রুটিনটা দিয়ে দেবো যে এই সামনের 2 সপ্তাহে আমাদের কি কি ইয়ে কোর্সের ক্লাস থাকবে, স্পেশাল কোর্সের কোশ্চেন অ্যান্সার সেশন বা হিস্ট্রি ক্লাস কি থাকবে আমি দিয়ে দেবো। হিস্ট্রি আইডেম ক্লাস কখন কটার সময় থাকবে, কি থাকবে, সব আমি দিয়ে দেবো। ঠিক আছে,
মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আশা করি আজকে বিকেলবেলা 4:30 মধ্যেই আমি ব্যাপারটাকে পুরোপুরি তোমাদেরকে জানিয়ে দিতে পারবো। ঠিক আছে, আমাকে আমি চিরন্তনকে দিয়ে দেবো। চিরন্তন বলেই দিয়েছে যে ডিপি পাল্টে আছে, গ্রুপের ডিপি পাল্টে রুটিন চেক করবে। হ্যাঁ, নেক্সট, Vindhya Range acts as a water divider between North Indian river system and South Indian river system. Chirantan, contact with Chirantan. Contact with Chirantan. Chirantan phone number ta ekdom. Just contact with him. এটা নাব্যতা ব্যাপারটা হচ্ছে নেভিগেবল, মানে হচ্ছে নৌকা চলাচল। নাব্যতা, নৌকা চলাচল করবে কি করবে না। আচ্ছা, পরের পয়েন্টে চলে আসি। নর্থ ইন্ডিয়ান রিভার্স হ্যাজ ম্যাক্সিমাম নাম্বার অফ ট্রিবিউটারিজ মাচ মোর দেন সাউথ ইন্ডিয়ান রিভার্স। স্বাভাবিক কারণে উত্তর ভারত যেহেতু আর্দ্র, কম্পারেটিভলি অনেক বেশি বৃষ্টি হয় দক্ষিণ ভারতের তুলনায়। যে প্লাটু এরিয়া, যেটা আমাদের মূলত বৃষ্টির ছায় অঞ্চল, দক্ষিণ ভারতের একটা বড় অংশ বৃষ্টির ছায় অঞ্চল, যেখানে উত্তর ভারতের ম্যাক্সিমামই অঞ্চলটা হচ্ছে আমাদের উইন্ডওয়ার্ড স্লোপ, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে বায়ুর দিকে, অর্থাৎ প্রতিবাদ ঢালের অঞ্চল। সেই জন্য উত্তর ভারতে বৃষ্টিও বেশি, প্লাস বরফ গলা জল আসছে, সুতরাং নদীর সংখ্যা অনেক বেশি। তাহলে উত্তর ভারতের নদীগুলোর ক্ষেত্রে ট্রিবিউটারির সংখ্যা অনেক বেশি, ওয়ারএস দক্ষিণ ভারতের নদীগুলোর ক্ষেত্রে ট্রিবিউটারির সংখ্যা অনেকটাই কম। নেক্সট কি বলছে, ভিন্ধিয়া রেঞ্জ acts as a water divider between North Indian river system and South Indian river system. এটা আমি বিন্ধ্য করাবার সময় বলে দিয়েছি যে আমরা বিন্ধ্যকেই অ্যাকচুয়ালি উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের যে নদী ব্যবস্থা তার সীমানা বলে মনে করি। সো ভিন্ধিয়া রেঞ্জ ইজ আ ওয়াটার ডিভাইডার বিটুইন নর্থ ইন্ডিয়ান এন্ড সাউথ ইন্ডিয়ান রিভার সিস্টেম। তাহলে আমাদের নর্থ ইন্ডিয়ান রিভার গুলো করার সাথে সাথে কিন্তু আমরা সাউথ ইন্ডিয়ান রিভারেরও ক্যারেক্টারিস্টিক গুলো করে নিলাম। ঠিক আছে, এবার আর একটা জিনিস যেটা এখানে বলা নেই আমি একটু বলে দিই, আছে কি না এখানে একটু বলে দিই আমি ছোট্ট করে। সেটা হচ্ছে নর্থ ইন্ডিয়ান রিভার গুলো ইরোশন করে কম্পারেটিভলি অনেক বেশি। নর্থ ইন্ডিয়ান রিভার গুলোর ইরোশন অনেক বেশি, সেই জন্য নর্থ ইন্ডিয়ান রিভার গুলোর পলি বয়ে নিয়ে যাচ্ছে। মূলত নর্থ ইন্ডিয়াটা পাললিক শিলা দিয়ে তৈরি, পাললিক শিলা হওয়ার জন্য এর ইরোশন কম্পারেটিভলি দক্ষিণ ভারতের তুলনায় অনেক বেশি। সেই জন্য নর্থ ইন্ডিয়ান রিভার গুলোতে সেডিমেন্ট বা পলি, এটা শুনে নাও তাহলে লিখে নাও, এটা আমি আর লিখলাম না বা এখানে যোগ করলাম না, মনে রাখবে। নর্থ ইন্ডিয়ান রিভার গুলো যেহেতু পলি গঠিত অঞ্চল বা সেডিমেন্ট এরিয়া গুলোর উপর দিয়ে গেছে, পাললিক শিলার উপর দিয়ে গেছে, সেই জন্য পাললিক শিলা নরম, তাই জন্য ক্ষয় করার ক্ষমতাটাও অনেক বেশি উত্তর ভারতের নদীগুলোর। দক্ষিণ ভারতের নদীগুলো মূলত গেছে হচ্ছে যে অঞ্চলের উপর দিয়ে, তারা কঠিন আগ্নেয় এবং রূপান্তরিত শিলা দ্বারা গঠিত। আমরা পেনিনসুলার প্লাটু করবার সময়ই দেখেছি যে পেনিনসুলার প্লাটু যে অঞ্চল, সে অঞ্চল তৈরি হয়েছে আগ্নেয় এবং রূপান্তরিত শিলা যারা অত্যন্ত কঠিন, হার্ড রক। সেই হার্ড রক ফর্মেশনের জন্যই পেনিনসুলার প্লাটুর উপর দিয়ে যে রিভার গুলো গেছে তাদের ইরোশন করার ক্ষমতা কম। নিশ্চয়ই ম্যাডাম, আর একবার বলে দিই, আমি লিখেই দিচ্ছি এখানে, আমি লিখেই দিচ্ছি। নর্থ ইন্ডিয়ান রিভার্স flows through the region which is largely made of sedimentary rocks. Thus, they cause much more erosion in North India. Thus, they contain large amount of sediments. ঠিক আছে, whereas South Indian or peninsular rivers mainly flows over hard and crystallized rock formation, igneous, Wagner plus metamorphic rock structure.
Thus, erosion activity are not so prominent in South Indian rivers, and they contain small amount of sediments. This is the reason that South Indian rivers, only east flowing rivers, have ওকে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? উত্তর ভারতের নদীগুলো মূলত নর্থ ইন্ডিয়ান রিভার্স ফ্লো থ্রু দ্য রিজিয়ন হুইচ ইজ লার্জলি মেড অফ সেডিমেন্টারি রক্স, অলওয়েজ শিলাদি তৈরি, দাস দে কজ মাচ মোর ইরোশন ইন নর্থ ইন্ডিয়া, দাস দে কন্টেন লার্জ অ্যামাউন্ট অফ সেডিমেন্ট। এবং আমরা দেখতে পাচ্ছি যে সেই সেডিমেন্ট এসে জমা হওয়াতে বদ্বীপও বিশাল, মূলত গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপটা বিশাল বড় বদ্বীপ। Whereas South Indian rivers or peninsular rivers mainly flows over hard and crystallized rock formation, যেগুলো rock structure রয়েছে বা rock structure, igneous and metamorphic rock structure. Thus, erosion activity are not so prominent in South Indian rivers. Erosion সেরকম নেই, ক্ষয় কাজ সেরকম ভাবে নেই, and ক্ষয় না হলে পলিও নেই। তার জন্য দেখা যাচ্ছে যে এদের আমরা কি দেখতে পাবো? ডেল্টাগুলো ছোট, ডেল্টা নেই বা ডেল্টাগুলো ছোট, ডেল্টা নেই বা ডেল্টাগুলো ছোট। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই যে নর্থ ইন্ডিয়ান দি কজ ভিসিয়াস ফ্লাড ইন নর্থ ইন্ডিয়া, দাস ফ্লাড প্লেন্স are found in North India. আমরা পুরো যে নর্দার্ন গ্রেট প্লেন্সটা দেখতে পাচ্ছি, এন্টায়ার নর্দার্ন গ্রেট প্লেন্সটা পুরোটা ফ্ল্যাট প্লেন। সাউথ ইন্ডিয়াতে বন্যাই হয় না, তাহলে আর বন্যা প্লাবন সমভূমি হবে কি করে? প্লাবন না হলে প্লাবন সমভূমি নেই সাউথ ইন্ডিয়াতে, এই জন্য নর্থ ইন্ডিয়াতে যেটা হচ্ছে সাউথ ইন্ডিয়াতে হচ্ছে না। আচ্ছা, there are three main river system in India. আমরা এখানে তিনটে মেইন রিভার সিস্টেম দেখতে পাচ্ছি ভারতের ক্ষেত্রে, ঠিক আছে? তিনটে আমরা মূলত রিভার সিস্টেম উত্তর ভারতে দেখতে পাচ্ছি। আগে আলোচনা করেছি ইন ওয়েস্টার্ন পার্ট, নর্দার্ন ইন্ডিয়ান প্লেন্স, এই জায়গাটায় ইন্দাস রিভার সিস্টেম, ইন সেন্ট্রাল পার্ট বা সেন্ট্রাল প্লেন্স এর এখানে গঙ্গা রিভার সিস্টেম, আর ইন ইস্টার্ন পার্ট ব্রহ্মপুত্র রিভার সিস্টেম, ঠিক আছে? ঠিক যেভাবে আমরা নর্দার্ন গ্রেট প্লেন্স করেছি সেভাবেই এগুলো। আর এই যে বলে দিচ্ছি, এক্সেপ্ট দিস থ্রি রিভার সিস্টেম, অনলি সুবর্ণরেখা হ্যাভ আ ডিস্টিংক্ট রিভার সিস্টেম ইন নর্থ ইন্ডিয়া। ওকে, এটা আমরা শুরুতেই আলোচনা করে নিয়েছি। এবার চলে আসি ইন্দাস রিভার সিস্টেম, ঠিক আছে? ইন্দাস রিভার সিস্টেম আমরা যদি দেখি এখানে ছবিতে দেওয়াই রয়েছে। দেখো রিভার ইন্দাস এখান থেকে এই যে আমাদের অরিজিন করছে সিংকাওয়া গ্লেশিয়ার বা বোকারচাং এই জায়গা থেকে উৎপত্তি লাভ করে প্রথমে গেছে টুয়ার্ডস নর্থ ওয়েস্টের দিকে এগোচ্ছিল, গিলগিটের কাছে গিয়ে ও ঘুরে যাচ্ছে এবং ঘুরে গিয়ে আলটিমেটলি ও দক্ষিণ পশ্চিম দিকে চলে যাচ্ছে। সেজন্য এই বেলটা ধরে আমরা বলছি হচ্ছে ইটুকা সিনট্যাক্সিয়াল বেন্ড। এই বেলটার মধ্যে ও দেখা যাচ্ছে সিনট্যাক্সিয়াল বেন্ড নিচ্ছে, কেমন ও দক্ষিণ পশ্চিম দিকে চলে যাচ্ছে, সেজন্য এই বেলটা ধরে আমরা বলছি হচ্ছে ইটুকা সিনট্যাক্সিয়াল বেন্ড। এই বেলটার মধ্যে ও দেখা যাচ্ছে সিনট্যাক্সিয়াল বেন্ড নিচ্ছে, কেমন? ঠিক আছে। এর উপরের উত্তর দিক থেকে সায়ক, গিলগিট ভারতের উত্তরতম নদী, ঠিক আছে? কাবুল, তারপরে আমাদের গুমাল,
তারপরে কুররাম, এই যে কুররাম রয়েছে, কাবুল, কুররাম, ঠিক আছে, কাবুল, কুররাম, গিলগিট, শায়ক, ঠিক আছে, নুব্রা শায়কের উত্তরে আসে মিশছে। এরা সবাই হচ্ছে ওর তোচি, গুমাল, এরা হচ্ছে সব উত্তর দিককার হচ্ছে ট্রিবিউটারি, নর্থ অর রাইট ব্যাংক ট্রিবিউটারি, ঠিক আছে, নর্থ অর রাইট ব্যাংক ট্রিবিউটারি, ডান দিক থেকে এসে মিশছে, ইন্দাসের সাথে ডান দিক থেকে, তার ডান দিক থেকে এসে মিশছে। শায়ক, গিলগিট, কাবুল, কুররাম, তোচি, গুমাল। তার মধ্যে গিলগিট হচ্ছে ভারতের উত্তরতম নদী, গিলগিটকে দেখা যাচ্ছে আমরা বলছি মোটামুটি ভারতের উত্তরতম নদী, রাইট ব্যাংক দিয়ে আসছে। আর লেফট ব্যাংকের নদীগুলো বেশি গুরুত্বপূর্ণ, লেফট ব্যাংকের নদীগুলো আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। আমরা যদি দেখি লেফট ব্যাংক থেকে কে কে আসছে, সতলুজ, বিয়াস, তারপরে রবি, এই যে রবি বলেই দেওয়া হচ্ছে এখানে, রবি, চেনাব, ঝিলাম, এখান থেকে আসছে হচ্ছে কিষান গঙ্গা, জাস্কার, ঠিক আছে। এপাশে আরো কয়েকটা আছে যেমন সুরু টুরু রয়েছে। এই নদীগুলোকে আমরা দেখতে পাচ্ছি যে ভারতে ইন্দাসের পশ্চিম বা দক্ষিণ বা বাঁ দিক থেকে এরা ইন্দাস এসে মিশছে, ভারতের দক্ষিণ থেকে বা ইন্দাসের বাঁ দিক থেকে এসে এরা ইন্দাসে মিশছে, ঠিক আছে। তাহলে এগুলো গেল হচ্ছে ইন্দাসের ট্রিবিউটারিজ দুদিক থেকে। কেমন? ইন্দাস আলটিমেটলি পাকিস্তান দিয়ে প্রবাহিত হয়ে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই আরব সাগর এসে মিশছে। এটা হচ্ছে আমাদের করাচি পোর্ট, মনে রাখবে, করাচি পোর্টে এর কাছে এসে ইন্দাস গিয়ে আরব সাগরে মিশছে। বলো, বুঝে গেল ম্যাপটা? একটু ম্যাপটা জাস্ট একবার দেখলেই হয়ে গেল। এবার দেখো, হ্যাঁ, হায়দ্রাবাদ আছে তো, হায়দ্রাবাদ বিখ্যাত শহর পাকিস্তানের, পাকিস্তানের বিখ্যাত একটা শহর হায়দ্রাবাদ, মুলতানের কাছেই। অ্যাকচুয়ালি হায়দ্রাবাদ ক্রস করার পরেই পাকিস্তান পুরো আরো ড্রাই এরিয়া গুলো শুরু হয়ে যায়, সিন্ধ এরিয়াতে, নর্থ সিন্ধে। হায়দ্রাবাদ নর্থ সিন্ধ এরিয়ার মধ্যে পড়ে, মুলতান পাঞ্জাবে আর হায়দ্রাবাদ নর্থ সিন্ধ এরিয়া। ওকে, চলো এবারে ইন্দাস রিভার সিস্টেম আমরা কি বলছি, ইন্দাস হ্যাজ লার্জেস্ট রিভার সিস্টেম ইন, লার্জেস্ট কেন হবে, এটা সেকেন্ড লার্জেস্ট হবে, সেকেন্ড লার্জেস্ট রিভার সিস্টেম ইন ইন্ডিয়া। আর ইন্ডিয়ার মধ্যে দিয়ে কোথা দিয়ে যাচ্ছে মনে রাখবে, ইন্দাস এর সেকেন্ড লার্জেস্ট। আর যদি বলতাম আমি ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট তাহলে এটা হতো লার্জেস্ট। ইন ইন্ডিয়া জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, পাঞ্জাব and part of Haryana and Rajasthan are under this river system. খুব সহজ, আমি পড়তে পড়তে দেখো মুখস্থ হয়েই যাবে। রিভার লেংথ ইন্দাসের 2880 কিলোমিটার, যার মধ্যে ভারত থেকে যাচ্ছে 709 কিলোমিটার। অরিজিন, দ্য রিভার অরিজিনেট সিন কাবাব আর বোখারচং গ্লেশিয়ার, টিবেট নিয়ার মানস সরোবর, ঠিক আছে। কোর্স আফটার অরিজিন আমি দেখিয়ে দিলাম, ইট ফ্লো টুয়ার্ডস নর্থ ওয়েস্ট ডিরেকশন থ্রু আ লিনিয়ার ফল্ট ভ্যালি, এটাও কিন্তু ফল্ট ভ্যালি দিয়ে যাচ্ছে, এটা সমান্তরাল ফল্ট ভ্যালি, হিমালয় পর্বতের সাথে সমান্তরাল ফল্ট ভ্যালি দিয়ে যাচ্ছে বলে আমরা বলছি লিনিয়ার ফল্ট ভ্যালির মধ্যে দিয়ে গেছে। দ্য নর্দার্ন মেইন ফল্ট বাউন্ডারি অফ হিমালয়া, এবং হিমালয়া কি হচ্ছে ব্যাপারটা, হিমালয় এইভাবে প্রসারিত হয়েছে এবং তার সাথে ইন্দাসও এইভাবে প্রসারিত হয়েছে, সেই জন্য দুজনে একইভাবে প্রসারিত হচ্ছে বলে আমরা বলছি হচ্ছে কি লিনিয়ার ফল্ট, এটা লিনিয়ার ফল্ট। ওকে, যেটা আমরা দেখতে পাচ্ছি একদম নর্থ সীমা, হিমালয়ের একদম নর্থ সীমা এই লিনিয়ার ফল্ট লাইনের। and entered in Ladakh near Gilgit of Jammu and Kashmir. Now it is in POJK. It took a syntaxial bend and starts moving towards southwest direction and enters in Pakistan. After flowing through the Pakistan, its flow in Arabian Sea through a triangular delta near Karachi port. ঠিক আছে, ওকে। এবার চলে আসো ট্রিবিউটারিজ, ওর ট্রিবিউটারি গুলোকে দেখো। রাইট হ্যান্ড আর নর্থ ব্যাংকের মধ্যে পড়ছে শায়ক, গিলগিট, গিলগিটকে বলছে দ্য নর্দার্ন মোস্ট রিভার অফ ইন্ডিয়া, কাবুল, কুররাম, তোচি, গুমাল। তার মধ্যে এই তিনটে নদীর নাম অন্তত মুখস্থ রেখো, শায়ক, গিলগিট যেহেতু ভারতের মধ্যে, এবং কাবুল।
যদি কুররাম, তোচি, গুমাল নাও মুখস্থ রাখতে পারো, এই তিনটে নদী খুব সহজ। তিনটে জায়গার নাম আছে সায়ক, গিলগিট, কাবুল। তিনটে জায়গার নামই তিনটে নদীর নাম, সায়ক, গিলগিট, কাবুল। ঠিক আছে। আর লেফট হ্যান্ড ট্রিবিউটারিজ গুলো ভেরি ইজি। লেফট হ্যান্ড ট্রিবিউটারিজ গুলো ভেরি ইজি, জাস্কার, সুরু, ঝিলাম। এই সুরু থেকে কার্গিল, সুরু ভ্যালিতে কার্গিল অবস্থিত। ঠিক আছে। হুনজাও নদী, হুনজা সায়কের সাথে করে, হুনজা সায়কের সাথে, সায়কের হিসাবে আছে ট্রিবিউটারিতে। হুনজাও ভ্যালি, হুনজা নদী, একটা নদী রয়েছে ওখানে। অসাধারণ সুন্দর জায়গা পৃথিবীতে। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে জীবনের অন্যতম সবচেয়ে কোনটা কনফার্ম হবে না, কোনটা কনফার্ম হবে না, যেটা এ জীবনে সম্ভবই নয়, বিং অ্যান ইন্ডিয়ান, আমি কখনো হুনজা ভিজিট করতে পারবো না। ভারতীয় হিসেবে আমি কোনোদিন হুনজা ভিজিট করতে পারবো না। আই থিঙ্ক এইটা আমার কাছে অন্যতম একটা সবচেয়ে কষ্টের জায়গা। ওরা স্বপ্ন, হুনজা স্বপ্ন, হুনজা স্বপ্ন। অসাধারণ সুন্দর জায়গা, অসাধারণ সুন্দর জায়গা। আর কিছু না, হুনজার স্কার্দুটা যদি ইন্ডিয়ার মধ্যে থাকতো তাহলেই হতো, আর কিছু দরকার ছিল না, বাকি যা কিছু চাইছে চা। হুনজার স্কার্দু, দ্য ব্যাটল অফ স্কার্দু, কখনো পারলে পড়ো, কি অসাধারণ লড়েছিল ইন্ডিয়ান আর্মি, কি মিনিমাম মিনিমাম একটা ইয়ে নিয়ে, রিসোর্স নিয়ে, কি ভয়ঙ্কর লড়াই ইন্ডিয়ান আর্মি স্কার্দুতে লড়েছিল, তা ভাবা যায় না। আলটিমেটলি কিচ্ছু করার নেই, পুরো একটা কোম্পানি পুরো অ্যানিহিলেটেড হয়ে যাচ্ছে স্কার্দুকে আটকানোর জন্য। এটা রিভার, এটা রিভার ভ্যালি, রিভারের নাম অনুসারে তার ভ্যালি। না, সবচেয়ে বড় কথা, তুমি নিজে রিস্ক নিতে পারবে না, বিকজ দে ক্যান অ্যারেস্ট ইউ এনি টাইম, দে ক্যান অ্যারেস্ট ইউ এনি টাইম, এনি টাইম। যেমন পাকিস্তানিরাও কাশ্মীরের ইয়েতে যেতে পারে না বেশ কিছু জায়গা, ইন্ডিয়ানরা মোটামুটি কনফার্ম। না, চাওয়ার পক্ষেও যাওয়া মুশকিল। হিংলাজ তো অন্য দিকে, হিংলাজ তো সিন্ধে, হিংলাজ বালুচ এরিয়াতে, সিন্ধ সরি বলছি, বালুচ এরিয়াতে। হিংলাজ অন্য জিনিস ব্যাপার। এই সিন্ধ বালুচ বর্ডার বোধ হয় হিংলাজ, দেখো সিন্ধ বালুচ বর্ডারে। আচ্ছা, এগুলো তো তোমাদের জানা নদী, এগুলোকে আর কিছু বলছি না। জাসকাস, সুরু, জিলাম, চেনাব, রবি, বিয়াস, সুতলেজ, এগুলো তোমাদের জানা। এবং দ্য লাস্ট ফাইভ, সুতলেজ ইজ দ্য অ্যাকচুয়ালি দ্য সোল ট্রিবিউটারি অফ রিভার ইন্দাস। একবার একটা প্রশ্ন দিয়েছিল, এটাই বলছি, আমি বলছি পঞ্জনাথ বা লাস্ট অব্দি সুতলেজই থাকে, লাস্ট অব্দি নামটা সুতলেজই থাকে, পঞ্জনাথ বা সুতলেজ নাম নিয়ে যায়। একদমই ঠিক বলেছো ম্যাডাম, আমি সেটাই বলতে যাচ্ছিলাম। অ্যাকচুয়ালি কিন্তু যদি আমরা সত্যি যদি ট্রিবিউটারি গুলোকে বিচার করি, তাহলে বিয়াস ইজ আ ট্রিবিউটারি অফ সতলুজ, রাভি এন্ড চেনা ঝিলাম দে আর ট্রিবিউটারিজ অফ চেনাব, and ultimately Chenab also joined Satluj and became the tributary of Satluj. সেই জন্য একবার WBCS না PSCD বলে কোনো একটা পরীক্ষায় প্রশ্ন দিয়েছিল, which is a sole tributary of river Indus, বলে চারখানা অপশন দিয়েছে, ঝিলাম, চেনাব, রাভি, সতলুজ। এবার স্টুডেন্টরা ওখানে মোটামুটি পাগল হয়ে গেছে যে কি অবস্থা। ভাগ্য ভালো, আমার স্টুডেন্টদেরকে আমি সবসময় এটা বলে রাখি যে দেখ বাবা, এরা কেউই বাকিরা গিয়ে সুতলেজে গিয়ে মেশেনি, এই সরি চেনা ইন্দাসে গিয়ে মেশেনি, এরা সবাই সুতলেজে মিশেছে। এবং আলটিমেটলি সুতলেজ বা পঞ্জনাথ, সুতলেজই অ্যাকচুয়ালি বলা হচ্ছে সেই নদীটা গিয়ে ইন্দাসের সাথে মিশছে। দ্যাট ইজ ওয়াই সুতলেজ ইজ কল্ড দ্য সোল ট্রিবিউটারি অফ রিভার ইন্দাস। সুতলেজকেই বলা হচ্ছে সোল ট্রিবিউটারি অফ রিভার ইন্দাস, এই জন্যই এই পয়েন্টটা অ্যাড করে রাখা। এবং ওই যে বললাম যে পরীক্ষা হল হচ্ছে এমন একটা জায়গা, না চেনাব নয়, এই জায়গাটাই বলে দিই, গঙ্গার যমুনা মিক্স করছে, গঙ্গার যমুনা প্যারালালি আসছে, দুটো নদী অনেকটা লম্বা রাস্তা একসাথে আসছে, তাহলে কেন গঙ্গা যমুনা নয়? তার কারণ হচ্ছে রিভারের ডেপথ, রিভারের ওয়াটার ক্যাপাসিটি, রিভারের ওয়াটার ফ্লো সবকিছু দেখে কে কার ট্রিবিউটারি সেটা ঠিক করে দেওয়া হয়। ঠিক আছে, তা নইলে তো গঙ্গা কেন, ওটা তো যমুনাই হতে পারতো, তাহলে গঙ্গা নয় কেন? বা কোশি, গন্ডক, ঘরঘরা এরা নয় কেন? ওয়াটার ভলিউম প্রধানত হচ্ছে জলধারা, দ্বিতীয় হচ্ছে তার গভীরতা। ঠিক আছে, এগুলো প্রাইমলি দেখা হয়। ভলিউম যেটা সেটাই ডিসচার্জ করবে। যে গুগলে চেনাব দেখায়, গুগলে ভুল করছে, চেনাব নয় ওটা, ওটা সুতলেজ।
যদি গুগলে চেনাব দেখায়, গুগলের চেনাবটাকে ভুল করছে, এটা সুতলেজ। সুতলেজ ইজ আ সোল ট্রিবিউটারি। এই যে চেনাব আর সুতলেজ মেশার পরে এটা সুতলেজ যাচ্ছে। পরিষ্কার বলে দিচ্ছি, গুগলে তুমিও গিয়ে ওখানে কারেকশন করতে পারো। যদি গুগলে সুতলেজ এই চেনাব দেখায় তাহলে গুগল ভুল করছে। তুমি চোখ কান নাক বুঝে বলছি সতলুজ করো, কারণ গুগলে এখন তুমিও গিয়ে ওটাকে চেঞ্জ করতে পারো। তোমার যদি ইচ্ছা হচ্ছে তুমি কি ওখানে চুপ করে চেঞ্জ করে দিলে ওটা গল্প হয়ে গেল। ওটা বলাই হবে হচ্ছে সতলুজ। এমনিতে পঞ্জনাথ বলে এটাকে, এই ফ্লোটাকে পঞ্জনাথও বলে, কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে সতলুজের ফ্লো। এবং শুধু তাই নয়, সতলুজ ইন্দাসের লংগেস্ট অ্যান্ড লার্জেস্ট ট্রিবিউটারি, এটাই পরিষ্কার ভাবে বলে দেওয়া থাকে। সতলুজ ইজ দ্য লংগেস্ট অ্যান্ড লার্জেস্ট ট্রিবিউটারি অফ ইন্দাস। সরি, নেক্সট রিভার ঝিলাম। রিভার ঝিলাম এরপরে চলে আসছি। ঝিলামে অরিজিন ভেরিনাগ লেক নিয়ার অমরনাথ কেভ অফ জম্মু কাশ্মীর। অমরনাথ কেভের অমরনাথ কেভের ভেরিনাগ লেক থেকে উৎপত্তি লাভ করেছে। রিভার ঝিলাম ফ্লোজ থ্রু দ্য ফেমাস কাশ্মীর ভ্যালি অ্যান্ড জয়েন্ট চেনাব ইন পাকিস্তান। এই চেনাবে পাকিস্তানে গিয়ে চেনাবের সাথে মিশছে। রিভার চেনাব এরপরে অরিজিন নিয়ার বোরালাচালা হিমাচল ভ্যালি অ্যান্ড জয়েন্ট চেনাব ইন পাকিস্তান। এই চেনাবে পাকিস্তানে গিয়ে চেনাবের সাথে মিশছে। রিভার চেনাব এরপরে অরিজিন নিয়ার বোরালাচালা হিমাচল প্রদেশ। বোরালাচালার কাছে অনেকে বলে চন্দ্রতাল যেটা রয়েছে, সেই চন্দ্রতাল থেকেই এর উৎপত্তি। অনেকে বলছে যে না, চন্দ্রতাল না, এটা ওখানকার লোকাল বরাশিগড়ি গ্লেশিয়ার রয়েছে, সেখান থেকে উৎপত্তি। যাই হোক, আমরা সেই সমস্যায় যাচ্ছি না, পরীক্ষা তো ওইভাবে আসে না। পরীক্ষায় নিয়ার বোরালাচালা পাসই আসে, আমরা সেটাই করবো, বোরালাচালা পাস, আমরা সেই জায়গাটাকেই ফলো করবো। ঠিক আছে। রিভার চেনাব ইজ দ্য কম্বাইন্ড স্ট্রিম অফ টু ডিফারেন্ট রিভার। মনে রাখতে হবে চেনাব দুটো রিভারের মিক্সচার। হ্যাঁ, কারেওয়া ঝিলাম ভ্যালিতে পড়লেও নদী হিসেবে ওটাকে আমরা ইয়ে করবো না, আমরা ওটাকে কারেওয়াটাকে লেখাস্টাইনি বলবো, মানে হ্রদ গঠিত। ঠিক আছে। চন্দ্র অ্যান্ড ভাগা, চন্দ্র আর ভাগা এই দুই নদীর যে প্রবাহ, সেই প্রবাহ, মিলিত প্রবাহকে আমরা বলছি হচ্ছে চন্দ্রভাগা বা চেনাব। দ্য রিভার ফ্লোজ থ্রু দ্য গর্জ অফ পীরপাঞ্জাল রেঞ্জ। পুরো পীরপাঞ্জাল রেঞ্জকে মাঝখানে রেখে গেছে। ঝিলাম যেখানে গেছে হচ্ছে আমাদের পীরপাঞ্জাল আর গ্রেট হিমালয়ের মাঝখান থেকে। পীরপাঞ্জাল প্লাস গ্রেট হিমালয়। আবার ইন্দাস গেছে গ্রেট হিমালয়, এই ট্রান্স হিমালয় আর হচ্ছে তোমার হচ্ছে ইয়ের মাঝখান থেকে। মূলত ট্রান্স হিমালয় ম্যাক্সিমামটাই ট্রান্স হিমালয়ের মধ্যে দিয়ে জাস্কার, লাদাখ কিছুটা, আবার লাদাখ রেঞ্জের শেষে গেছে। মূলত একদম ট্রান্স হিমালয়ের মাঝখান থেকেই ও গেছে, জাস্কার আর লাদাখের মাঝখান দিয়ে। দ্য ফেমাস পাঞ্জি ভ্যালি অফ হিমাচল প্রদেশ ইজ অন দ্য ব্যাঙ্ক অফ দিস রিভার। আমরা পাঞ্জি নদীটাকে এই নদীর ব্যাংকে দেখতে পাচ্ছি। শহর কেইলং, যে শহরটাকে পাওয়া যাচ্ছে এর পাশে। চেনাব জয়েন্স সুতলেজ ইন পাকিস্তান। রিভার ঝিলাম অ্যান্ড রাভি জয়েন্স রিভার জয়েন চেনাব ইন পাকিস্তান। অর্থাৎ ঝিলাম আর রাভি গিয়ে চেনাবে পড়ছে, চেনাব গিয়ে সুতলেজে পড়ছে। ঠিক আছে। এবার যদি দুম করে প্রশ্ন করে দেয় যে এই ট্রিবিউটারি গুলোর মধ্যে, না জয়েন করছে মানে হচ্ছে মিট করছে, জয়েন করা মানে হচ্ছে মিলিত হওয়া, আর উপনদী মানে ট্রিবিউটারিজ। তুমি বলতে পারো যে তাহলে তো একমাত্র ট্রিবিউটারিজ এই জয়েন করতে পারবে। হ্যাঁ, সেই কনসেপ্টে ঠিক আছে, কনসেপ্টটাকে ঘুরিয়ে দেখলে, মানে ঘুরিয়ে বললে ঠিকই আছে যে উপনদীরাই তো স্যার জয়েন করতে পারছে, তারা তো আর এক্সিট করছে না। না, উপনদীরাই শুধু জয়েন করছে, এটা একদমই ঠিক। এক্সিট করছে যারা, তারা ডিস্ট্রিবিউটারিজ। হ্যাঁ, যেটা বলতে যাচ্ছিলাম একটা কথা ইয়ে করতে গিয়ে, সেটা হচ্ছে প্রশ্নে যদি যায় যে ইন্ডিয়ার মধ্যে ইন্দাসের ট্রিবিউটারি গুলোর মধ্যে কোনটা সবচেয়ে লম্বা, ঠিক আছে। না, সুতলেজের ট্রিবিউটারি আমরা ডিরেক্টলি এটাকে বলবো না, কারণ এরা সুতলেজের ট্রিবিউটারি ডিরেক্টলি নয়, আমরা এটাকে বলছি না, এগুলোকে এইভাবে বলা হয় না সাধারণত। সেই জন্য এবার যদি তোমার প্রশ্ন দেয় যে চেনাব অ্যাকচুয়ালি ইজ দ্য ট্রিবিউটারি অফ, অ্যাকচুয়ালি শব্দটা যদি দিয়ে দেয়, তখন তুমি বলতে পারবে যে চেনাব অ্যাজ চেনাব জয়েন্ট সুতলেজ, সেই জন্য এটা আমরা বলতে পারছি যে সুতলেজের উপনদী। বাট এই ধরনের প্রশ্ন আসেনি, আসবেও না। ঠিক আছে, যে এটা আপনাদের মধ্যে আসার সম্ভাবনা খুব একটা নেই। কিন্তু যে প্রশ্নটা আসে যে among the tributaries of river Indus which has a maximum length in India, ভারতের মধ্যে কোনটার দৈর্ঘ্য সবচেয়ে বড় বা ভারতের মধ্যে দিয়ে সবচেয়ে বেশি প্রবাহিত হয়েছে, উত্তর কিন্তু চেনাব। তখন কিন্তু আমার উত্তর কিন্তু সুতলেজ নয়,
ভারতের মধ্যে দিয়ে ওই ইন্দাসের উপনদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করেছে চেনাব। ঝিলাম নয়, চেনাব। ঝিলাম অনেক ছোট ভারতের মধ্যে ঝিলাম অনেকটাই ছোট। ইট ইজ চেনাব। ঠিক আছে, সো ভারতের মধ্যে ইন্দাসের লংগেস্ট ট্রিবিউটারি চেনাব। নেক্সট, রিভার রবি, যার পুরনো নাম ছিল হচ্ছে ইরাবতী। এর পুরনো নাম ইরাবতী। চেনাবের চন্দ্রভাগা, ঝিলামের বিতস্তা। এর পুরনো নাম বিতস্তা। হ্যাঁ, ওয়াটার পাস, জল প্রবাহিত হয় সতলুজে বেশি। জল সতলুজের অনেক বেশি চেনাবের থেকে। লেংথে শুধু ভারতে চেনাব লম্বা। আমার মনে হয় আবির সেটাই দেখেছে। না, পুরুষানি, ওরে বাবা রে বাবা, পুরুষানিতে চলে গেছে গো। সে আবার পুরুষাদের মানে ইয়েতে। পুরুষানি হচ্ছে রবির পুরনো নাম আর্য যুগে তখন এই নামের আসছেই না, বিতস্তা বা এইগুলোর নাম, এই নামগুলো তখন অনেক মানে যেমন আমাদের সতলুজের শতদ্রী, ঠিক আছে, অক্ষিণী নাম ছিল তোমার হচ্ছে অক্ষিণী চেনাবের নাম ছিল ঠিকই। তো অক্ষিণী নাম ছিল চেনাবের। তো এইটা কিছুটা আমাদের বিতস্তা হয়তো থেকে গেছে, বা এটা চেঞ্জ হয়েছে, কিছু থেকে গেছে। যেমন রবির নামটা পৌরুষানী থেকে ইরাবতী থেকে আমার আসছে হচ্ছে রবি। ঠিক আছে, এই জন্য আমরা যখন বলতাম যে ট্রিবিউটারিজ অফ, ছোটবেলায় পড়তাম বিতস্তা, বিপাশা, চন্দ্রভাগা, ইরাবতী। ঠিক আছে, আমরা এইভাবে পড়তাম, বাংলায় পড়েছি যখন। বিয়াস বলতাম না, বিপাশা। শতদ্রু, যেটা আর্য যুগে শতদ্রী নাম ছিল, আর্য যুগের নাম ছিল শতদ্রী। দ্য লিঙ্গুইস্টিক রেস, অরিজিন রেস নর্ডিক। রিভার রবি কুলু হিল থেকে উৎপত্তি লাভ করছে অমৃতসর এন্ড লাহোর, এই শহর দুটো এই নদীর তীরে। আমরা জানি লাহোর 1929 লাহোর সেশন, যেখানে টোটাল ইন্ডিপেন্ডেন্স রেজলিউশন নেওয়া হচ্ছে 1930 26 জানুয়ারি। আমাদের ফার্স্ট প্রাইম মিনিস্টার পূর্ণ স্বরাজ নেহেরু ফ্ল্যাগ ভেস্টেড করছে এবং 26শে জানুয়ারিকে স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করছেন। তাই জন্য 1930 থেকে 1947 সাল অব্দি 26শে জানুয়ারি স্বাধীনতা দিবস হিসেবে পালিত হতো। তারপরে সেই দিনটাকে মনে রাখবার জন্যই 26শে জানুয়ারি আমরা রিপাবলিক ডে ঘোষণা করছি। দ্য ফেমাস দিবস হিসেবে ঘোষণা করছেন। আমাদের ফার্স্ট প্রাইম মিনিস্টার পূর্ণ স্বরাজ নেহেরু ফ্ল্যাগ ভেস্টেড করছে এবং 26শে জানুয়ারিকে স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করছেন। তাই জন্য 1930 থেকে 1947 সাল অব্দি 26শে জানুয়ারি স্বাধীনতা দিবস হিসেবে পালিত হতো। তারপরে সেই দিনটাকে মনে রাখবার জন্যই 26শে জানুয়ারি আমরা রিপাবলিক ডে ঘোষণা করছি। দ্য ফেমাস কাংড়া ভ্যালি ইজ অ্যাকচুয়ালি সিচুয়েটেড অন রিভার রাভি ভ্যালি। আমাদের হিমাচল প্রদেশের কাংড়া ভ্যালি, যে কাংড়া ভ্যালিটা পীর পাঞ্জাল আর ধওলাধারের মধ্যে রয়েছে। এটা রয়েছে হচ্ছে পীর পাঞ্জাল, আগের দিনে আমি একে দেখিয়ে দিয়েছি, এন্ড ধওলাধার। এদের মাঝখান থেকে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে রাভি ভ্যালিকে। পাকিস্তানের মধ্যে গিয়ে চেনাবে জয়েন করছে। রাভি ভ্যালি ফ্লোজ থ্রু দ্য গডস বিটুইন পীর পাঞ্জাল, আবার লেখাই আছে পীর পাঞ্জাল এন্ড ধওলাধার রেঞ্জ, হিমাচল প্রদেশে। কাংড়া ভ্যালি অসাধারণ সুন্দর। কাংড়া ফোর্ট জাহাঙ্গীর দখল করছে, তাই তো? কাংড়া দখল করছে কে? জাহাঙ্গীর তো। পড়তে থাকো, পরীক্ষা 30 তারিখ। অটোবায়োগ্রাফি, একটা হচ্ছে তুজুকি বাবরি আর একটা হচ্ছে জাহাঙ্গীর। একটা তুজুকি বাবরি, একটা জাহাঙ্গীর। কুলু ভ্যালির পাশে কোনো রিভার আছে? বিয়াস, পুরো বিয়াস ভ্যালিটাই তো হচ্ছে কুলু ভ্যালি। এই যে বলি আছে, পুরো বিয়াস ভ্যালিটাই কুলু ভ্যালি। ভ্যালি কথার মানেটা কি? পাহাড়ের মধ্যবর্তী যে নিচু অংশ। মূলত আমরা দুন ভ্যালি বা কারেওয়া ভ্যালি গুলো ছাড়া যে ভ্যালি দেখতে পাবো, সেই ভ্যালিগুলোর সব আমাদের কি ধরনের, কোনো না কোনো নদী গেছে, তবে এই বিখ্যাত ভ্যালিগুলো তৈরি হয়েছে।
কোনো না কোনো নদী ফ্লো করেছে, সেই জন্যই এই রিভার ভ্যালিগুলো ফর্ম করেছে। আচ্ছা, অরিজিন আমরা যদি দেখি, ফ্রম বিয়াসকুন্ড স্প্রিং অফ কুলু হিল নিয়ার রোটাং পাস, দিস রিভার ফ্লোস থ্রু দ্য ধওলাধার রেঞ্জ, একদম ধওলাধার রেঞ্জের মধ্যে দিয়ে গেছে। ঠিক আছে, হাইরে আমাদের কলেজ ট্রিপ হয়েছিল হচ্ছে ফেব্রুয়ারি মাসে, এক্সকারশন ট্রিপ মানালিতে, এবং কুলু মানালি পুরো এই বেলটা জুড়ে বিয়াসের ওপরে আমাদের মারাত্মক কাজ হয়েছিল। ফেমাস কুলু ভ্যালি অফ হিমাচল প্রদেশ ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ দিস রিভার। এখন তো মোটামুটি ওভার পপুলেটেড বললেও কম বলা হয় অন্যান্য ভ্যালির তুলনায়। একটা সময় ছিল অপূর্ব ভ্যালি, অপূর্ব সুন্দর জায়গা, এবং মানালি গ্রাম অসাধারণ গ্রাম ছিল। হিল স্টেশনস লাইক মানালি, কুলু অ্যান্ড মান্ডি আর সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ দিস রিভার। আমরা দেখতে পাচ্ছি এই নদীর তীরে অবস্থিত এই শহরগুলো মানালি, কুলু, মান্ডি, এরা সবাই কুলু ভ্যালিতে। বিয়াস জয়েন্স সুতলেজ নিয়ার হরিকে অফ পাঞ্জাব। বিয়াসকে আমরা দেখতে পাচ্ছি সুতলেজের সাথে জয়েন করছে হরিকে, পাঞ্জাবের কাছে হরিকেতে। ট্রিবিউটারি পার্বতী অ্যান্ড তীর্থান, পার্বতী নদী এবং তীর্থান নদী আমরা দেখতে পাচ্ছি ট্রিবিউটারি হিসেবে। ঠিক আছে, নেক্সট এই পার্বতী ভ্যালিতেই হচ্ছে মণিকরণ, মণিকরণ আছে। তারপরে আমাদের ইয়ে অঞ্চলটা রয়েছে, কাসোল অঞ্চলটা রয়েছে, যে অঞ্চলটা আবার বুজিং এর জন্য বিখ্যাত। ঠিক আছে, দুর্ধর্ষ সব জিনিসপত্র আসে, অসাধারণ, জয় বাবা ভোলেনাথ বলে সবাই বুঁদ হয়ে থাকে। মালায়ানা সুতলেজ রাক্ষসস্থল থেকে উৎপত্তি অফ টিবেট নিয়ার ধর্মা পাস অফ মানস সরোবর রিজিয়ন। মানস সরোবরের কাছে ধর্মা পাসের ওখান থেকে উৎপত্তি লাভ করছে, এবং সুতলেজ ভারতে প্রবেশ করছে এন্টার ইন ইন্ডিয়া থ্রু সিক্কিরা পাস অফ হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের সিক্কিরা পাস হয়ে সুতলেজ ভারতে প্রবেশ করছে। সুতলেজ ফ্লোন থ্রু দ্য নাকটিব্বা রেঞ্জ অ্যান্ড ধওলাধার রেঞ্জ। উত্তরে ধওলাধার রেঞ্জ, উত্তর পশ্চিম দিকে, এবং দক্ষিণ পূর্ব দিকে নাকটিব্বা রেঞ্জ, মাঝখান থেকে সুতলেজ প্রবাহিত হচ্ছে। তাই আমরা আগের দিনই দেখেছিলাম, আমরা আবার একবার বলে রাখি, যেটা সেটা হচ্ছে একদম ট্রান্স হিমালয়ের মধ্যে দিয়ে যাচ্ছে হচ্ছে ইন্দাস, গ্রেটার হিমালয় আর লেসার হিমালয়ের মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের ঝিলাম, একদম ট্রান্স হিমালয়ের মধ্যে দিয়ে যাচ্ছে হচ্ছে ইন্দাস, গ্রেটার হিমালয় আর লেসার হিমালয়ের মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের ঝিলাম, পীরপাঞ্জাল আর ধওলাধারের মধ্যে দিয়ে যাচ্ছে হচ্ছে, একদম পীরপাঞ্জালের মধ্যে দিয়ে যাচ্ছে চেনাব, আমাদের ঝিলাম, পীরপাঞ্জাল হিমালয়ের মধ্যে দিয়ে যাচ্ছে হচ্ছে ইন্দাস, গ্রেটার হিমালয় আর লেসার হিমালয়ের মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের ঝিলাম, পীরপাঞ্জাল আর ধওলাধারের মধ্যে দিয়ে যাচ্ছে হচ্ছে, একদম পীরপাঞ্জালের মধ্যে দিয়ে যাচ্ছে চেনাব, পীরপাঞ্জাল আর ধওলাধারের মধ্যে দিয়ে যাচ্ছে হচ্ছে রভি, পুরো ধওলাধারের মধ্যে দিয়ে যাচ্ছে হচ্ছে বিয়াস, আর ধওলাধার আর নাকটিব্বার মধ্যে দিয়ে যাচ্ছে হচ্ছে সুতলেজ। পীরপাঞ্জালের লোকেশন কাশ্মীর থেকে নর্থ হিমাচল প্রদেশ। ধরো তুমি যখন ধর্মশালা স্টেডিয়ামটা দেখায় বা ধর্মশালার মাঠে খেলা হয়, তার একটা দিকে পীরপাঞ্জাল রেঞ্জ আর একটা দিকে ধওলাধার রেঞ্জ, মাঝখানটা ধর্মশালা, রাভি ভ্যালি কাংড়া ভ্যালিতে। যদিও রাভি অনেকটা নিচ দিয়ে গেছে, তবু মোটামুটি ধর্মশালা ওইখান থেকেই রাভি ভ্যালির মধ্যে পড়ছে। না, এরা সবাই লেসার হিমালয়, ইনফ্যাক্ট এরা সবাই লেসার হিমালয় বা হিমাচল হিমালয় বা মিডিল হিমালয়, যা বলবে। আচ্ছা, সুতলেজ জয়েন ইন্দাস ইন পাকিস্তান এন্ড দিস ইজ দ্য লংগেস্ট ট্রিবিউটারি অফ ইন্দাস। এটা ইন্ডিয়া নয়, এটা ইন্দাস হবে, লংগেস্ট ট্রিবিউটারি অফ ইন্দাস। ঠিক আছে, লেংথ ইন ইন্ডিয়া 1050 কিলোমিটার, আর আমাদের ঝিলামের সেটা হচ্ছে 1123 কিলোমিটার। চেনাবে, সরি, চেনাবের হচ্ছে ইন ইন্ডিয়াতে, চেনাবের মনে রাখবে, ইন্ডিয়ার মধ্যে রয়েছে হচ্ছে 1123 কিলোমিটার, 1123 কিলোমিটার ইন ইন্ডিয়া। ইভেন টিপিক্যালি ইন্দাসের যে এরিয়া বা লেংথ যেটা ফ্লো করেছে, তার তুলনায় কিন্তু এদের দুজনের লেংথ বেশি। সিটি লুধিয়ানা, ট্রিবিউটারিজ বাসপা এন্ড স্পিতি। বাসপা নদী আর স্পিতি নদী এর ট্রিবিউটারির মধ্যে পড়ছে।
at the largest multipurpose river valley project in India, Bhakra-Nangal, is on this river. অর্থাৎ আমরা ভারতের সবচেয়ে বড় যেটা মাল্টিপারপাস রিভার ভ্যালি প্রজেক্ট দেখতে পাচ্ছি ভাকরা-নাঙ্গাল, সেটা এই নদীর উপরেই অবস্থিত। ইন্দাস অ্যান্ড সুতলেজ, এছাড়াও ব্রহ্মপুত্র, কোশি, কালী, তিস্তা, এরাও সবাই হচ্ছে এক্সাম্পল অফ অ্যান্টিসিডেন্ট রিভার। ইভেন গন্ডক ঘরঘরা, গন্ডক, কালী আছে অবশ্য, কালী দিলে আর ঘরঘরা দেওয়া, তাও লিখে রাখি, ঘরঘরা। অরুণ কোশির মধ্যে কোশি নামটা যখন তুমি ইউজ করছো তখন তার মধ্যে অরুণ, তিমুর, এভাবে টোটাল 7টা ফ্লো কোশি রয়েছে, মিলিয়ে নদীটার নাম হচ্ছে কোশি। এর জন্য কোশির আর এক নাম হচ্ছে সপ্ত কোশি, কারণ এটা 7টা রিভারের মানে কম্বিনেশনে যাচ্ছে। ঠিক আছে, এইবার তোমাকে বুঝতে হবে, তুমি আগে এই নদীগুলোর নামটা মুখস্থ করে নিলে। আমি ছোট্ট করে বুঝিয়ে দিই যে কেন এদেরকে অ্যান্টিসিডেন্ট বলা হচ্ছে। ঠিক আছে, অ্যান্টিসিডেন্ট বাংলায় বললে পূর্ববর্তী, কথাটার মানেটা যদি পূর্ববর্তী বলে থেমে যাই তাহলে কিন্তু কিছু বোঝা যাবে না। এবার তার এক্সপ্রেশনটা দিতে হবে, যে আগের বা পুরানো প্রবাহ পথ বজায় রাখি। অর্থাৎ যে নদীকে আমরা দেখতে পাচ্ছি যে সে আগের প্রবাহ পথ বা পুরনো যে প্রবাহ পথ, সেই পুরনো প্রবাহ পথ বা আগের প্রবাহ পথকে বজায় রাখছে, ঠিক আছে, তাকে আমরা বলছি হচ্ছে অ্যান্টিসিডেন্ট বা পূর্ববর্তী নদী। অর্থাৎ ইনস্টেড অফ upliftment in reverse course, if the river maintains its older path, it is called an antecedent. অর্থাৎ যেটা নিজের পুরনো প্রবাহ পথটাকে বজায় রাখছে। সাধারণভাবে একটা নদী ধরে প্রবাহিত হচ্ছিল, এই একটা ঢাল ধরে নদীটা প্রবাহিত হচ্ছিল। এবার দেখা গেল এই মাঝখানে কিছুটা অঞ্চল এভাবে উঠে গেল, তাহলে নদীটার কি ফেট হতে পারে? মাঝখানে যদি ভূখণ্ডটা হঠাৎ করে উঠে গেল, আপলিফটেড হয়ে গেল, তাহলে এই নদীটার ফলাফল কি হতে পারে? আইদার এই নদীটা এইখানে আটকে যাবে, এই নদীটা এই ফ্লো হওয়ার আগে এখানে আটকে যাবে, অথবা নদীটা কি করবে না, রাস্তা ভেঙে চুরে খুঁজে নেবে, ওই নদীর মধ্যে দিয়ে গিয়ে খুঁজে নেবে, পাহাড়ের উঁচু হওয়াটাকে সে গুরুত্ব না দিয়ে তার মধ্যে দিয়ে সে ফ্লো করে এগিয়ে যাবে। এই যে আমরা যদি হিমালয়ের উৎপত্তি দেখি, তাহলে হিমালয়ের উৎপত্তিতে আমরা কি দেখবো? সবচেয়ে আগে উঠেছে ট্রান্স হিমালয়, তারপরে নিচু অঞ্চল, তারপরে উঠলো লেসার হিমালয়, নেমে যাচ্ছে নিচু অঞ্চল। এবার এর পরবর্তী স্টেজে আমরা দেখতে পাচ্ছি যে মানে এর আগের স্টেজে যদি আমরা দেখি তাহলে দেখবো ট্রান্স হিমালয়, তারপরে পুরো অঞ্চলটি নেমে গেছিল, অর্থাৎ লেসার হিমালয় ছিল না। এর পরের স্টেজে আমরা দেখতে পেলাম যে লেসার হিমালয় উঠলো, মাঝখানটা তখনও নিচু। এর পরের স্টেজে আমরা যখন দেখতে পাচ্ছি তখন ট্রান্স হিমালয়ের থেকেও মাঝখানটা উঁচু হয়ে গ্রেটার হিমালয় ফর্ম করে যাচ্ছে, এবং তারপরে লেসার হিমালয় হয়ে বেরিয়ে গেছে। অর্থাৎ এই ট্রান্স হিমালয় থেকে তাহলে শুরুর দিকে যে নদীগুলো এদিকে প্রবাহিত হচ্ছিল, তাহলে হিসাব মতন তাদের আটকে যাওয়ার কথা, বা গ্রেটার হিমালয় থেকে ওই পরবর্তী সময় উত্থানকালে যে নদীগুলো প্রবাহিত হচ্ছিল তাদেরও আটকে যাওয়ার কথা, কারণ মাঝখানে লেসার হিমালয় উঠে গেছে, মাঝখানে লেসার হিমালয়ের উচ্চতা বৃদ্ধি পেয়েছে। আবার পরবর্তী সময়ে যেগুলো ট্রান্স হিমালয় থেকে যে নদীগুলো যাচ্ছে তাদের সামনে আবার গ্রেটার হিমালয় উৎপত্তি লাভ করেছে, আরো উঁচু হয়ে গেছে গ্রেটার হিমালয়ের জন্য। তাহলে এই নদীটার কি করার কথা ছিল? নদীটা যেগুলো ট্রান্স হিমালয় থেকে যে নদীগুলো যাচ্ছিল সেগুলো হয় ট্রান্স হিমালয়ের অঞ্চলেই আটকা পড়ে যাবে, বাধা পড়ে যাবে, নাহলে তার প্রভাব পথ ঘুরিয়ে নিতে হবে। যেমন বাধা পড়ে যাওয়ার জন্যই আমরা ট্রান্স হিমালয়ান রিজিয়নে প্রচুর নদী আটকে গিয়ে যাওয়ার জন্য হ্রদ তৈরি হতে দেখি। যেমন ধরো হচ্ছে প্যাংগং, সৌমরিরি, সোকার, এই যে নদী তোমরা যে হ্রদগুলো দেখো, এগুলো অ্যাকচুয়ালি পুরোনো নদীর যে অংশ বিশেষ পড়ে আছে সেইগুলো। পুরোনো এগুলো নদী ছিল, এটা পুরোনো নদী ছিল, সেই নদীর প্রবাহ পথটা আটকে গেল, প্রায় সে আর এগোতে পারলো না, সেই জন্য সে আটকে গিয়ে ওখানে হ্রদে পরিণত হয়ে গেল। কিন্তু যার ক্ষমতা আছে, যে শক্তিশালী, তাকে কি আটকালেও সে আটকাবে? যে শক্তিশালী তাকে আটকালেও কি সে আটকাবে? আটকাবে না তো, আটকাবে না, সে এগিয়ে যাবে। সে ওই উঁচু হয়ে যাওয়া ল্যান্ডফর্মের মধ্যে দিয়ে সে প্রবাহ পথ তৈরি করে বেরিয়ে যাবে। সে উঁচু হয়ে যাওয়া ল্যান্ডফর্মকে কেটে কুটে দিয়ে, ভেঙে চুড়ে দিয়ে তার মধ্যে দিয়ে এগিয়ে যাবে তার পুরনো প্রবাহ পথটাকে বজায় রাখার জন্য।
তার পুরনো প্রবাহ পথটাকে বজায় রাখার জন্য এই নদীকেই আমরা বলছি হচ্ছে অ্যান্টিসিডেন্ট রিভার, যেটা পুরনো প্রবাহ পথটাকে বজায় রাখছে। অর্থাৎ তোমরা যদি মানে কিছু নাও করো, তাহলে কিভাবে কানেক্ট করবে আমি তোমাদের ছোট্টটা বলে দিই। একটু ম্যাপটা খুলবে, খুলে দেখবে ট্রান্স হিমালয় থেকে কোন নদীগুলো উৎপত্তি লাভ করেছে, আর তারা গ্রেটার হিমালয় স্টোককে নর্দার্ন গ্রেট প্লেন্সে ঢুকেছে কিনা। যদি সেটা দেখে নাও তখনই বুঝে যাবে যে হ্যাঁ এরা পিওর অ্যান্টিসিডেন্ট রিভার্স। সব কটা নদী, যে কটা নদীর নাম তোমরা এখানে দেখতে পাচ্ছ, তোমরা এই যে কটা নদীর নাম দেখতে পাচ্ছ, সব কটা নদী দেখবে টিবেট বা ট্রান্স হিমালয় থেকে উৎপত্তি লাভ করেছে। ইন্দাস, সুতলেজ, ব্রহ্মপুত্র, কোশি, কালী, গন্ডক, ঘরঘরা, তিস্তা, সবাই এরা উৎপত্তি লাভ করেছে ট্রান্স হিমালয় থেকে। ট্রান্স হিমালয় থেকে উৎপত্তি লাভ করে কোথাও না কোথাও এরা গ্রেটার হিমালয়কে ক্রস করেছে এবং নর্দার্ন গ্রেট প্লেন্সের দিকে এগিয়ে গেছে। সেই জন্যই এরা অ্যান্টিসিডেন্ট রিভার্স। গঙ্গাও কাইন্ড অফ অ্যান্টিসিডেন্ট রিভার, বাট সে লেসার হিমালয়ান অ্যান্টিসিডেন্ট রিভার। গঙ্গার চরিত্রটা এদের থেকে একটু আলাদা। গঙ্গা লেসার হিমালয়ান অ্যান্টিসিডেন্ট, লেসার হিমালয়ান। ও সম্পূর্ণ অ্যান্টিসিডেন্ট নয়, টিপিক্যাল অ্যান্টিসিডেন্ট নয়, ও লেসার হিমালয়ান অ্যান্টিসিডেন্ট। ও কিন্তু এদের তুলনায় অনেক মানে নিচু টাইপের অ্যান্টিসিডেন্ট রিভার। লেসার হিমালয়ান অ্যান্টিসিডেন্ট বলা হচ্ছে গঙ্গাকে, কারণ এই অবধি বোঝা গেছে। জাস্ট এই অবধি ভালো করে পড়ো, বাকি অংশের তোমাদের কাছে তো মেটেরিয়াল রয়েছে, একটু চোখ বুলিয়ে নেবে, আমি পরের দিন পড়াবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আবার যদি কোনো প্রশ্ন থাকে সেটাও করতে সুবিধা হবে। কোর্স মানে 3টে কোর্স বোঝানো আছে বিভিন্ন ইস্যু, ঠিক আছে, বিভিন্ন ইস্যুগুলো এখানে ডিসকাস করেই রাখা আছে। ঠিক আছে, পরে বসবো। সন্ধ্যে 6টা থেকে করবেন, আমি সন্ধ্যে 6টা থেকে করেছি, ঠিক আছে। অনেকেই আমাকে বলেছিলে বাকিটা পড়াশোনাটা করতে থাকো, কোথাও সমস্যা হলে ইউ ক্যান জাস্ট নিজেদের মতো করে পড়ো, যেখানে সমস্যা হবে আমি আছি, ঠিক আছে। স্পেশাল ক্লাসে দেবে গ্রুপ আইডিতে, ইন্ডিয়া এন্ড ওয়েস্ট বেঙ্গল পুরো সপ্তাহ থেকে স্পেশাল কোর্স আছে। ওকে।